তোমার হাতটা একটু ধরি। সুমাইয়ার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর হাতটা বাড়িয়ে দিলাম। হাতটা এগিয়ে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরল, মনে হচ্ছে ছাড়বে না। আর আমি আর কিছু বললাম না, আবার হাঁটতে লাগলাম দুজন। আচ্ছা অব্র, ওই দিনের কথা তোমার মনে আছে? কোন দিন? কিসের কথা বলছো তুমি? 31 জানুয়ারি দুজনের এখানে দেখা করার কথা ছিল। আমার বার্থডে ছিল, মনে পড়ছে সেদিনের কথা? তার কথা শুনে আমার বুকের মধ্যে কেমন জানি চমকে উঠল। সেই দিনটার কথা মনে পড়লে এখন আমার শরীর ঠান্ডা হয়ে যায়। সেদিন বুঝেছিলাম বাবারা কেন কাঁদে না, কতটা দায়িত্ব থাকে তাদের উপর। কি হলো, চুপ করে আছো কেন? না কিছু না, বাদ দাও না ওসব। কি লাভ সেই পুরনো কথা তুলে? সব কি ঠিক হবে আগের মতো? তা হয়তো হবে না, কিন্তু জানো অব্র, সেদিন না তোমার দেওয়া শাড়ি পরে এসেছিলাম, অনেক আশা নিয়ে এসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু তুমি যখন সন্ধ্যার পরে আসলে না, আমার তখনও বিশ্বাস হচ্ছিল না তুমি আজ আসবে না। কিন্তু শেষে আমার বিশ্বাসটা ভেঙে গেল। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম সেদিনটা নিয়ে, কিন্তু ভাগ্যের পরিহাসে সেদিন তোমার কাছে আসতে পারিনি। সেদিন আসতে পারোনি তো কি হয়েছিল? তারপরে তো আসতে পারতে। আমি কি তোমাকে মেরে ফেলতাম নাকি? তারপরেও প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতাম। আমার বিশ্বাস ছিল তুমি আসবে, কিন্তু পরের বিশ্বাসটা ভেঙে দিয়েছিলে। তোমাকে পরে একদিন সবকিছু বলবো, এখন বাদ দাও এসব। চলো ফুচকা খেয়ে আসি, তোমার না ফুচকা অনেক পছন্দ। তোমার মনে আছে? চলো তাড়াতাড়ি। চলো। তারপর সুমাইয়ার সাথে ফুচকা খেতে গেলাম। সে আগের ফুচকাওয়ালা মামাই আছে, আমাদের দেখে সহজেই চিনতে পেরেছে। অনেক গল্প করতাম মামার সাথে। মামা আমাদের দেখে একটা হাসি দিয়ে বলল, ভাইজান, এতদিন কোথায় ছিলেন? সেই কতদিন আগে আপনাকে দেখেছিলাম, চিনতেই তো পারছি না। আমি অনেকদিন পর দেখলাম মামা, আপনাকে কেমন আছেন? ভালো আছি। আপনারা যাওয়ার পর থেকে আর ভালো লাগে না। কি হয়েছিল ভাইজান? প্রতিদিন দেখতাম আপামনি আপনার জন্য এখানে বসে থাকতো। আরে মামা, এসব বাদ দেন, আগে ফুচকা দেন তো, অনেক দিন হলো খাই না। সুমাইয়ার কথা শুনে মামা একটা হাসি দিয়ে বলল, আপামনি দিতেছে, থামেন। আপনাদের জন্য এখন আমার স্পেশাল ফুচকা বানাবো। দেন তাড়াতাড়ি। তারপর সুমাইয়া ফুচকা খাওয়া শুরু করলো। সুমাইয়ার ফুচকা খাওয়া দেখে আমি তো অবাক, আমার কথা মনে হয় ভুলেই গেছে। 2 প্লেট খাওয়ার পর আমার দিকে নজর দিল। কি হলো, এইভাবে চেয়ে আছো কেন? কই না তো, তোমার খাওয়া দেখছিলাম। সে আগের মতোই আছো, ফুচকা পেলে আমাকে ভুলে যাও। আচ্ছা মামা, কত বিল হয়েছে? আরে মামা, কি বলেন? এতদিন পরে আসছেন আর আমি আপনাদের থেকে বিল নেব? তো কেন বিল নেওয়া লাগবে না মামা? টাকা দিয়ে কেনা সব আপনার লোকসান হবে। কথা বাদ দিয়ে বিলটা নেন। নিতে চাইল না, কিন্তু জোর করে দিলাম। আসার সময় মামা বলল, ভাইজান, এখন থেকে প্রতিদিন আসেন, এখানে আপনাদের ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা মামা, চেষ্টা করব। আগের মতো আর নাই মামা, কাজে ব্যস্ত হয়ে গেছি। তা তো বুঝতেছি ভাইজান। তা আপনারা কি বিয়ে করেছেন? মামার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। দেখলাম সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে। না মামা, এখনো করিনি, তবে সামনে বিয়েটা সেরে ফেলবো। ও, আপনাদের কিন্তু খুব সুন্দর মানাবে ভাইজান। তাই নাকি? দোয়া করবেন মামা। আসি তাহলে। তারপর আমি আর সুমাইয়া বাড়ির দিকে রওনা দিলাম। এবার গাড়িটা আমি ড্রাইভিং করতে লাগলাম, কিন্তু এখন আর সুমাইয়া কোনো কথা বলছে না। এর বিষয়ে কিছুই বুঝি না। আগে তো এমন ছিল না, সব সময় হাসি খুশি থাকতো। কি হলো সুমাইয়া, চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? কি বলবো, তুমি ফুচকাওয়ালা মামাকে ওসব বললে কেন? সুমাইয়ার কথা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, ও এই ব্যাপার, তুমি ওই বিষয়টা নিয়ে রাগ করে আছো? ওই বিষয়ে অযথা মামাকে মিথ্যা কথা বললে কেন? সত্যিটাই বলতে পারতে। কোন সত্যি? তোমার সাথে আমার সম্পর্ক নেই, এই সত্যিটা তুমি ভালো করেই জানো। ওই মামাটা আমাদের অনেক ভালোবাসে এবং পছন্দ করে। এখন যদি মামাকে বলি আমাদের সম্পর্কটা ভেঙে গেছে, তাহলে উনি কেমন কষ্ট পাবে, এটা ভেবে দেখেছো কি? হয়তো মামা এখন খুশি হয়েছে, কিন্তু পরে যখন জানতে পারবে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, তখন মামার কেমন লাগতে পারে? পরেরটা পরে দেখা যাবে, ভবিষ্যৎ নিয়ে আগেই বাবা ঠিক না।
আচ্ছা, তুমি আমার আর পিটারের বিষয়টা বাবাকে বলছো না কেন? বলার তো সময় পাই না। আচ্ছা, কালকে বলবো নি। এবার তো খুশি? আগে বলো, তারপর খুশি হব। তারপর বাড়িতে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম জুই দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার ভাইয়া, এত রাতে কোথায় ছিলেন? আমার বোনের সাথে? অন্য কোনো ব্যাপার নাই তো? কি অন্য ব্যাপার মানে? কি বলছো এসব জুই? ব্যাপার তো একটা আছেই। এতদিন ধরে আমাদের বাড়িতে আছেন কই? আমাকে তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে গেলেন না। আর আপু 1 মাস হলো আসতে না আসতেই ঘুরতে গেছিলেন। জুইয়ের কথা শুনে সুমাইয়া বলে উঠল, খুব বড় হয়ে গেছিস তাই না? কানের নিচে একটা দিলে ঠিক হয়ে যাবে। তোর ভাইয়াকে আমি নিয়ে গেছিলাম একটা কাজে। কি কাজ সেটা আমি ভালো করেই জানি। আমাকে সব বোঝাতে আসিস না আপু। তুই এখন যাবি আমার কাছ থেকে, না হলে কিন্তু। সত্যি কথা বললেই রাগ, তাই না? আমি যাচ্ছি, তবে তোদের একটা সুসংবাদ আছে। এই কথা বলে জুই চলে গেল। আমরা নিজেদের রুমে চলে আসলাম। আজ আর খেতে গেলাম না, এমনিতেই শরীরটা খারাপ লাগছে। কিছুক্ষণ পর আঙ্কেল আর আন্টি আসলো, তাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। কি কি ব্যাপার? কিছু কি হয়েছে আঙ্কেল? আরে ভয় পাচ্ছ কেন? এমনিতেই আসলাম। আমরা কি আসতে পারি না নাকি তোমার রুমে? সেটা না আঙ্কেল, আপনাদেরই তো বাড়ি, আপনারা আসবেন না তো কারা আসবে? কোনোদিন এভাবে আসেনি তো, তাই বললাম। কোনোদিন আসেনি বলে কি আজ আসতে পারবো না? একটা দরকার এসেছি বাবা, তুমি কথা দাও আমার কথাটা রাখবে। আরে আঙ্কেল, এভাবে বলছেন কেন? আগে বলেই দেখেন আপনাদের কথা কি ফেলা যায়? বাবা মা না হয়েও বাবা মায়ের চেয়ে বেশি কিছু করেছেন আমার জন্য। তোমার কথা শুনে ভালো লাগলো বাবা। আসলে আমরা একটা আবদার নিয়ে এসেছি তোমার কাছে। কি এমন আবদার বলেন? আমি যত সম্ভব রাখার চেষ্টা করব। আসলে বাবা আমরা চাইছি তুমি সুমাইয়াকে বিয়ে করো। আমি জানি আমার মেয়েটা একটু রাগী, কিন্তু ওর মনটা খুব ভালো। তাছাড়া তোমাকে আমাদের খুব ভালো লেগেছে। প্লিজ না করো না। আঙ্কেলের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। একদিকে সুমাইয়া বলল ওর বিয়েটা যেন পিটারের সাথে ঠিক করে দেই, আর এদিকে আঙ্কেল আন্টি আমার সাথে বিয়ে ঠিক করে ফেলছে। কি করব কিছুই বুঝতেছি না। তখন আন্টি বলে উঠল, কি ব্যাপার বাবা, চুপ করে আছো কেন? আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি? কি বলছেন আপনারা? পাগল হয়ে গেছেন নাকি? আমি কি আপনার মেয়ের যোগ্য নাকি? তাছাড়া সমাজ বলেও তো একটা কথা আছে। পাগল হয়নি বাবা, ঠিকই বলতেছি। যোগ্যতা দিয়ে কি হয় সেটা আমি জানতে চাই না। আর সমাজের বিষয়ে আমি কান দেই না, কারণ সমাজ শুধু মানুষের ভুল ধরতে জানে, তাছাড়া আর কিছুই না। তারপরেও আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এইটা তুমি বলতে পারলে? এত কিছু করার প্রতিদান এই দিলে খুব কষ্ট পেলাম বাবা। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার বিয়েতে কোনো প্রবলেম নেই। আসলে প্রবলেমটা সুমাইয়া ম্যাডামের। উনি একজনকে ভালোবাসে আর ওনাকেই বিয়ে করবে বলছে। কি? সুমাইয়া একজনকে ভালোবাসে? কি বলছে এসব? আমরা তো কিছুই জানি না। আসলে আঙ্কেল, সুমাইয়া ম্যাডাম যখন বিদেশ গিয়েছিল সেখানেই নাকি তাদের পরিচয় হয়েছিল। আমার সাথে পরিচয় করে দিয়েছে ছেলেটা আমেরিকার। অনেক টাকা পয়সাওয়ালা। সুমাইয়া ম্যাডাম আপনাদের বলতে ভয় পাচ্ছিল, তাই আমাকে বলতে বলছিল। সুমাইয়ার মা, সুমাইয়াকে ডাক দাও তো। আন্টি সুমাইয়াকে ডেকে আনলো কিছুক্ষণ পর। আব্বু আমাকে ডেকেছো? অব্র কি বলছে এসব? আঙ্কেলের কথা শুনে সুমাইয়া আমার দিকে রাগী লোক নিয়ে তাকালো। কি বলছে আব্বু? আমি তো কিছুই জানি না। তা জানবে কেন? তুমি নাকি একজনকে ভালোবাসো আর তাকেই নাকি বিয়ে করতে চাচ্ছ। ঠিকই শুনেছো, আমি একজনকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। কি? একবার এই ভালোবাসার জন্য তোমাকে বিদেশ পাঠিয়েছিলাম, আবার সেই ভুলটাই করছো? আঙ্কেলের কথা শুনে সুমাইয়া আর কিছু বললো না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আঙ্কেল রাখবেন না, আপনার মেয়ে যদি ওই ছেলের সাথে সুখে থাকে তাহলে আপনি দ্বিমত করবেন না প্লিজ। আপনারা তো চান আপনার মেয়ে সুখী হোক নাকি? সেটা তো প্রত্যেক বাবা মাই চায়, কিন্তু তারপরে তো এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনার মেয়ে যদি ওকে সত্যি ভালোবেসে থাকে তাহলে অন্য কারোর সাথে বিয়ে দিলে কি আপনার মেয়ে সুখী হবে? আপনার মেয়ে তো সুখী হবে না, তার সাথে আরেকজন ছেলের জীবন নষ্ট হয়ে যাবে। তুমি ঠিকই বলছো, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে বাবা। ছেলেটাও অন্য ধর্মের, এটা কখনো সম্ভব না। এই বিয়ে আমি কখনোই হতে দিব না। আমি জানি আঙ্কেল এটা সম্ভব না, কিন্তু আপনি যদি চান তাহলে সম্ভব। আমি জানি ছেলেটা সুমাইয়াকে খুব ভালোবাসে,
আরও নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে সুমাইয়াকে বিয়ে করার জন্য। তাই বলছিলাম আপনি যদি মেনে নিতেন দুজনে সুখী থাকতো। তোমার কথাগুলো ঠিক আছে বাবা, কিন্তু এগুলো সম্ভব না। আপু, পিটার আমাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি আছে। প্লিজ তুমি দ্বিমত করো না, আমি ওর সাথে সুখে থাকবো। তাহলে তো হয়েই গেল আঙ্কেল, আর তো কোনো সমস্যা থাকার কথা না। আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকার পর বলল, কাল ছেলেটাকে বাসায় নিয়ে এসব কথা বলবো ওর সাথে। আঙ্কেল সুমাইয়াকে উদ্দেশ্য করে বলে রুম থেকে চলে গেল, সাথে আন্টিও চলে গেল। তখন সুমাইয়া আমাকে জড়িয়ে ধরল। কি করব ভেবে পাচ্ছি না, সত্যি মনের মধ্যে কেমন জানি হচ্ছিল। সুমাইয়াকে কি করে বোঝাবো এখনো ওকে আমি আগের মতোই ভালোবাসি। খুব বড় উপকার করলে আমার, অনেক অনেক ধন্যবাদ। মুখ একটু হাসির ছাপ নিয়ে বললাম, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি খুশি হয়েছো তো? তখন সুমাইয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, খুশি হয়েছি মানে? অনেক খুশি হয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন যাও, সকালে কথা হবে। তারপর সুমাইয়া চলে যাওয়ার পর দরজা লাগিয়ে বসে পড়লাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না সুমাইয়া এরকম করবে। ও বলে আমাকে ভালোবাসতো, এটাই কি তাহলে সেই ভালোবাসা ছিল? আজকে খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। এরকম 5 বছর আগেও কি কেঁদেছিলাম, কিন্তু সেই কান্না যে আবার কাঁদতে হবে ভাবিনি কখনো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে সুমাইয়ার ডাকে ঘুম ভাঙে। কি ব্যাপার অব্র, এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে দেখছো? কয়টা বাজে? সকালে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না তো, তাই। ও, 8টা পার হয়ে গেছে, অফিসে যাবে না? যাব। তুমি যাও, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসছি। তারপরে ফ্রেশ হয়ে না খেয়েই অফিসের দিকে গেলাম। আন্টি অনেকবার খেতে বলল, কিন্তু দেরি হয়ে গেছে বলে খেলাম না। আসলে খেতে ইচ্ছা করছিল না। বাইরে গিয়ে দেখি সুমাইয়া গাড়িতে বসে আছে। আমাকে দেখে বলে উঠল, এতক্ষণ লাগে আসতে? কখন থেকে দাঁড়িয়ে আছি। সরি, এখন যাওয়া যাক তাহলে। চলো। কিন্তু অব্র, তোমার চোখগুলো ওভাবে ফুলে গেছে কেন? কই ফুলে গেছে? আমার কাছে তো ঠিকই লাগছে। আমাকে মিথ্যা বলার চেষ্টা করো না অব্র, আমি কিন্তু তোমাকে ভালো করেই চিনি। তাই আমার কাছে প্লিজ কিছু লুকিও না। আরে বাদ দাও তো, সত্যি কিছু হয়নি আমার। একটু বাড়ির কথা মনে পড়ছিল, তাই। অনেকদিন হলেও বাড়িতে যাই না। তুমি মিছাই ভাবতেছ। ও, তাহলে চলো ঘুরে আসি তোমার বাড়ি। কি? তুমি কেন যাবে? তো কি, আমি কি যেতে পারি না নাকি? প্লিজ নিয়ে চলো, তোমার বাড়ি দেখার খুব ইচ্ছা আমার। এটা সম্ভব না সুমাইয়া, তুমি পিটারের সাথে বিয়ে করতে যাচ্ছ। এখন যদি আমার সাথে ঘুরতে যাও আঙ্কেল আন্টি খারাপ ভাববে। আরে বাবা মা কিছুই ভাববে না, আমি ম্যানেজ করবো। আর পিটারের সাথে বিয়ে হচ্ছে তো কি, আমরা তো এখন বন্ধু, তাই না? আচ্ছা, পরে ভেবে দেখব। অফিস চলে এসেছে, এসব বাদ দাও। তারপর অফিসে গেলাম, সুমাইয়াকে কেবিনে দিয়ে নিজের কাজ করতে লাগলাম। অনেক কাজ জমে আছে। অনেকক্ষণ কাজ করার পর রাফিনের কাছে গেলাম। কিরে মামা, ম্যাডামকে পেয়ে আমাদের ভুলে গেলি যে? কই বললাম রে, কাল তো কথা বললাম, তাছাড়া তোদের কি বলতে পারি নাকি? সেটা তো দেখতেই পাচ্ছি। আগে প্রতিদিন রাতে ফোনে কথা বলতি, আর এখন তো রাতে একটা মিস কলও দিস না। আরে বলিস না, কাল রাতে সুমাইয়ার সাথে বেড়াতে গেছিলাম তো, তাই। কি বলিস রে মামা, কখন গেলি? আর একবার তো বললেও না তোর জন্য আমরা এত চিন্তা করি, আর তুই অন্যদিকে সুমাইয়াকে নিয়ে মজা করতেছ। আরে তেমন কিছু না, আমি যেতে চাইছিলাম না, জোর করেই নিয়ে গেছিল। তাই নাকি? হ্যাঁ, তুমি তো কচি খোকা, তুমি কেন যাবে? শালা কি বলছিস এসব? ইয়ার কি বাদ দে সুমাইয়া, আজকে কি বলছে সেটা শোন আগে। কেন, কি বলছে? বিয়ে করতে চাইছে নাকি তোকে? আরে না, আমার গ্রামের বাড়ি যেতে চাইছে। কি করবো বলতো? তাছাড়া কালকের বাড়িতে পিটারের কথা বলছে, বাড়ি থেকে মেনে নিয়েছে। তোর বাড়ি কেন যাবে? বিয়ে করতেছে অন্যজনকে। এবার একটু বেশি বেশি করছে সময়। সবকিছু ঠিকই ছিল, ইচ্ছে করলেই ম্যানেজ করতে পারতো। ওর চিন্তা বাদ দে, তুই মিমকে বিয়ে কর মামা, ও তোকে খুব ভালোবাসে। আরে কি বলিস? মিম কেন আমাকে ভালোবাসতে যাবে? তাছাড়া ওকে আমি ওইভাবে দেখি না। রে, সত্যি মিম তোকে অনেক ভালোবাসে। অনেকবার বলতে চেয়েছে, কিন্তু সাহস করে বলতে পারিনি। বুঝলাম, কিন্তু তুই এসব জানলি কি করে? নাকি তুইও আছিস ওর সাথে? আরে মিম আমাকে বলছে, তাই বললাম তোকে। ও মিমকে তো দেখছি না, আজ আসেনি নাকি? কি জানি, আমিও দেখিনি। সকাল থেকে একবারও আমার এখানে আসেনি, প্রতিদিনই অনেকবার আসতো। আচ্ছা, তাকে আমি দেখে আসি।
যা, অনেক কাজ পড়ে আছে। আমার কাজগুলো সেরে নিই, না হলে ম্যাডাম আবার রাগ দেখাবে। খুব ভয় করিস নাকি রে সোমাইয়াকে দেখে? ভয় করবো না, প্রথম দিনে যেসব বলেছিলাম তারপর থেকে তো আমাকে দেখতেই পারে না। চাকরিটা কেড়ে নেয়নি, তাই ভালো। আচ্ছা থাক, আমি যাই। তারপর মিমের কেবিনের দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে মিমকে দেখলাম না। কিছুই বুঝতেছি না, মিম তো অফিস মিস করে না। কোনো সমস্যা হলো নাকি? অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে, মনে হয় বিজি আছে। কিছুক্ষণ পর সোমাইয়ার ডাক পড়লো। কি ব্যাপার, ডাকছো আমায়? কেন, ডেকে ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব করার কি আছে, আপনার অফিস, আপনি যা বলবেন সেটাই হবে। আচ্ছা চলো এক জায়গায় যাব। আজ আবার কোথায় যাবে? আমি যেতে পারবো না, অনেক কাজ জমে আছে আমার। কিসের কাজ? আমি বলছি যখন যাবে। আর ভুলে যেও না, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। আমি যেখানে যাব সেখানেই তোমাকে যেতে হবে, আর কাজের বিষয় আমি দেখে নিব। আচ্ছা তাহলে যাব, কিন্তু কোথায় যাবে আবার আজ? পিটারের সাথে দেখা করতে যাব, তারপর ওকে বাড়িতে নিয়ে যাব। কাল না রাতে আব্বু ওকে আনতে বললো। ও তাহলে তুমি যাও, আমি গিয়ে কি করব? তুমি চলো, তুমি থাকলে আমার আব্বুকে বোঝাতে কষ্ট কম হবে। আরে না, আমি এটা পারবো না, তুমি যাও, আমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাবে তুমি? চলো আগে তোমার কাজটা সেরে আসি তাহলে। আমার কাজটা করতে অনেক সময় লাগবে, তার চেয়ে ভালো তুমি যাও, আমি আঙ্কেলকে সব বলে দিবনি। তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম। তুমি তাহলে অফিসে থাকো, সবকিছু দেখাশোনা করো। যাক বাসলাম। ওদের প্রেম নিলে আমার দেখতে হবে টাকা পড়ছে। তাছাড়া ওই পিটারের বাচ্চাকে দেখলেই মাথা গরম হয়ে যায় আমার। সারাদিন অফিসে থাকলাম, কোনো কাজই ছিল না, এমনি মিথ্যা বললাম যাব না এই জন্যে। এরপরে মিমকে অনেকবার ফোন দিলাম কিন্তু ফোনটা এখন বন্ধ। এখন সত্যি টেনশন হচ্ছে, ওর বাড়ির পরিচয়টা জানি না, রাফিনও নাকি জানে না। সন্ধ্যায় কাজ করে বাসায় ফিরলাম, এর মধ্যে সুমাইয়ার সাথে আর কোনো কথা হয় নাই। বাড়িতে পৌঁছে অবাক হয়ে গেলাম, সকলের মনে খুশির আভাস, মনে হয় বিয়েটা ঠিক হয়ে গেছে। আমাকে দেখে আঙ্কেল বলে উঠল, কি ব্যাপার অব্র, কোথায় গিয়েছিলি সারাদিন? আমি তো অফিসে ছিলাম, তাছাড়া একটু জরুরি কাজ ছিল তো আমার, তাই সুমাইয়া ম্যাডামের সাথে যেতে পারিনি। তুমি কাজটা ঠিক করনি বাবা, এমন একটা শুভ কাজ তোমার কাছে ঠিক করলাম। তুমি তো আমাদের বাড়ির একজন। সরি আঙ্কেল, আর এমন হবে না। বিয়ে তাহলে ঠিক হয়ে গেছে নাকি? বাবা, এই মাসের 21 তারিখে বিয়ে। ছেলের সাথে কথা বললাম, ছেলেটা ভালো, সুমাইয়াকে খুব ভালোবাসে আর আর ইসলাম ধর্ম গ্রহণ করবে। ও তাহলে তো ভালোই। বিয়ের সবকিছু কিন্তু তোমাকেই করতে হবে অব্র, আমার প্রথম মেয়ের বিয়ে বলে কথা। ঠিক আছে, সব দায়িত্ব আমার, আপনার কোনো চিন্তাই করতে হবে না। বাচ্চালে বাবা, আমায় অনেক টেনশনে ছিলাম। আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, সারাদিন অফিস করে এসেছো। ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কয়েকদিন পর সুমাইয়ার বিয়ে, সেই বিয়ের সব কাজ আমাকেই করতে হবে। একটু পর জুই আসলো ছাদে। কি ব্যাপার ভাইয়া, এভাবে একা একা দাঁড়িয়ে আছেন যে? এমনি দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি কিন্তু সেটা জানি। কেন এত কষ্ট দিচ্ছেন নিজেকে? জুইয়ের কথা শুনে আমার ভেতরটা চমকে উঠল। জুই কি বলছে এসব? কিছুই তো বুঝতেছি না। তাহলে কি ওসব জেনে গেল নাকি? কি বলছো এসব জুই? পাগল হয়ে গেছো নাকি? পাগল আমি হইনি ভাইয়া, পাগল তো হয়েছেন আপনি। কি এটা? জুইয়ের হাতে দেখলাম আমার ডায়েরি। আমার জীবনে ঘটে যাওয়া সবকিছুই এই ডায়েরিতে লিখে রেখেছি। কিন্তু জুইয়ের কাছে গেল কিভাবে এটা? আমি তো আমার ব্যাগে রেখেছিলাম। কি ব্যাপার, আমার ডায়েরি তোমার হাতে কেন? কোথায় পেয়েছো এটা? কোথায় পেয়েছি সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে ডায়েরিটা আমি পুরোপুরি পড়ে ফেলেছি। তাই আপনি ইচ্ছা করলেও কিছুই লুকাতে পারবেন না আমার কাছ থেকে। কি পড়েছো তুমি? কি কি পড়েছো? এত ভয় পাচ্ছেন কেন ভাইয়া? আমি এসব কাউকে বলবো না। জুইয়ের কথা শুনে ওর হাত দুটো জড়িয়ে ধরলাম। প্লিজ জুই, এসব আঙ্কেল আন্টির বলো না, তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি এগুলো সব ভুলে গেছি। কি ভুলে গেছেন ভাইয়া? এভাবে নিজেকে কষ্ট দেওয়ার কি মানে আছে? এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনার জায়গায় যে কোনো ছেলে থাকলে এরকম করতো। পরিবারের চাইতে তো আর গার্লফ্রেন্ড বড় হতে পারে না। আমি তখন কি করতে পারতাম বলো? একদিকে বাবাকে হারিয়েছিলাম, হঠাৎ মা অনেক ভেঙে পড়েছিল। তাকে ছেড়ে আমি কিভাবে আসতাম? আমার মুখ চেয়ে আমার মা আর ভাই বেঁচে আছে। আমি তো সেদিন আশা ছেড়ে দিয়েছিলাম ঢাকা শহর আবার আসবো। আমি সব বুঝতে পারছি ভাইয়া। এতদিন আমি না জেনে সুমাইয়া আপুর বয়ফ্রেন্ডকে অনেক গালি দিয়েছি, কিন্তু সেই বয়ফ্রেন্ডটা যে আপনি সেটা কখনো কল্পনাও করিনি। অনেক গালি দিয়েছি অজান্তে, পারলে মাফ করে দিয়েন। আরে মাপ চাচ্ছ কেন? তুমিও তো জানতে না সত্যিটা। আসলে কোনো কিছু না জেনে আগে কিছু বলা লাগে না। তাছাড়া তুমি তো আমাকে প্রকাশ্যে গালি দাওনি, গোপনে দিছো, ওইটা বিষয় না।
আপনি অনেক ভালো ভাইয়া। এতদিন মনে করতাম সুমাইয়া আপুর ভাগ্য খারাপ ছিল বলে ওই রকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সুমাইয়া আপুর সৌভাগ্য আপনার মতো একটা ভালো বয়ফ্রেন্ড পাওয়া। আরে অত বেশি বলো না, আমি অতটা ভালো না যতটা তুমি বলছো। আমিও তো ভুল করেছিলাম। আপনি কিসের ভুল করলেন? ভুল তো করেছে সুমাইয়া আপু, আপনাকে না জেনেই দূরে সরিয়ে দিচ্ছে। আরে তুমি ভুল ভাবতেছো। সুমাইয়ার কি দোষ? ও তো আমার জন্য অপেক্ষাই করেছিল, অনেকবার ফোন দিয়েছিল। হয়তো কপালটা এতই খারাপ ছিল, সেদিন ফোনটাও ভুল করে ঢাকায় রেখে গেছিলাম। আসলে বাবার মৃত্যুর সংবাদটা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আচ্ছা ভাইয়া, বাদ দেন এসব। যা হয়ে গেছে তা ভেবে লাভ নেই, তার চেয়ে ভালো সামনে কি হবে সেটা ভাবি। সামনে তো সুমাইয়ার বিয়ে, ওইটা নিয়ে আর কি ভাববো? ওটাই ভাবতে হবে ভাইয়া, বিয়ে তো হবেই আপুর, তবে ওই সাদা বলদের সাথে না, হবে আপনার সাথে। কি বলছো এসব? বিয়ে তো ঠিক হয়ে গেছে। আর তাছাড়া আমি সুমাইয়াকে আর ভালোবাসি না। মিথ্যা বলেন কেন ভাইয়া? আপনি যদি ভালোই না বাসতেন তাহলে আজকে অবশ্যই সুমাইয়া আপু সাথে আসতেন। এমনি একটা কাজ পড়ে গেছিল তাই আসি নাই। আর না আসলে কি আমি ওকে ভালোবাসি নাকি? আমাকে অত কিছু বুঝায়েন না ভাইয়া, আমি ওসব ভালোই বুঝছি। আচ্ছা, ভালো যদি না বাসেন তাহলে ডায়েরির পুরোটা জুড়েই সুমাইয়া আপু কেন? জুই, এসব বাদ দাও, চলো এখন নিচে যাই। কথা ঘোরানোর চেষ্টা করবেন না ভাইয়া, আমাকে আগে বলেন, তারপর নিচে যাব। কি শুনবে? কেন পাগলামি করছো? আর কিছুই সম্ভব না, কারণ আমি ভালোবাসলেও সুমাইয়া আমাকে আর ভালোবাসে না। ভালো যদি বাসতো তাহলে এত দূর নিয়ে আসতো না। সুমাইয়া আপুও ভালোবাসে আপনাকে, আমি দেখেছিলাম। যখন আপনি সুমাইয়া আপুর সাথে কথা বলা বন্ধ করেছিলেন খুব কেঁদেছিল, পাগল হয়ে গেছিল প্রায়। এত ভালোবাসা কখনোই শেষ হয় না। আমি জানি এখনো সুমাইয়া আপু আপনাকে ভালোবাসে। ভালোই যদি বাসে তাহলে অন্যজনকে বিয়ে করছে কেন? তুমি অযথা এসব ভুল ভাবতেছো। সেটা তো আমিও বুঝতেছি না ভাইয়া, আপু এরকম কেন করছে? আপু ইচ্ছে করলে তো সবকিছু ম্যানেজ করতে পারে। বোঝার কিছু নেই জুই, সুমাইয়া আর আমাকে ভালোবাসে না। ওর মনে আছে শুধু আমার জন্য ঘৃণা। আমি একবার আপুকে বলবো নাকি ভাইয়া? আরে না, আর কয়েকদিন পর ওর বিয়ে। আমি চাই না আবার ওর মনটা ভেঙে যাক। মন তো আপনার ভাঙবে ভাইয়া, পারবেন আপুকে ছাড়া ভালো থাকতে? পারবো জুই, এখন আমার অভ্যাস হয়ে গেছে। 5 বছর যখন ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটাও পারবো। ও যদি অন্য কোথাও সুখী থাকে তাহলে সুখী থাকতে দাও। আমি আপনাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি সত্যি মহান ভাইয়া, আপনার মতো একজন ছেলে যেন আমাকে ঠিক আপনার মতোই ভালোবাসে। পাবে, আমার চেয়ে ভালো ছেলে পাবে। দেখো, আসলে ভালোবাসাটা বিশ্বাসের উপর বেঁচে থাকে। যাকে ভালোবাসো না কেন, মন থেকে বেশো, কাউকে ঠকায়ও না। তোমার ভালোবাসা যদি সত্যি হয় অবশ্যই সফল হবে। ভাইয়া চলেন নিচে যাই, অনেকক্ষণ হলো উপরে আসছি। চলো। তারপর আমি আর জুই নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম, কিন্তু সামনে তাকিয়ে তো আমার পা আর সামনে এগোলো না, কারণ সামনে সুমাইয়া দাঁড়িয়েছে আছে। সবকিছু শুনে ফেললো নাকি? সুমাইয়া, তুমি এখানে কখন আসলা? আসছি, অনেকক্ষণ হলো, তোমাদের কথা শুনছিলাম। সুমাইয়ার কথা শুনে আমার তো ঘাম ঝরতে লাগছিল। তাহলে কি সবকিছু শুনে ফেললো সুমাইয়া? এখন কি হবে? কি ব্যাপার, এভাবে চুপ করে আছো কেন? কি রে জুই, তুইও চুপ করে আছিস কেন? না কিছু না, কি শুনছো তুমি? আরে এত সিরিয়াস হচ্ছ কেন? আমি আমি এমনি মজা করলাম, তোমাদের কথা আমি শুনতে যাব কেন? কিন্তু তোমরা কি এমন কথা বলছিলে যে আমাকে দেখে চমকে গেলে? সুমাইয়ার কথা শুনে একটু স্বস্তি এলো। আমি কিছু বলতে যাব তার আগেই জুই বলে উঠলো, আরে আপু, তোর বিয়ে নিয়ে কথা বলছিলাম। কি কি করব তোর বিয়েতে সেটাই ভাবছিলাম। ও তাই নাকি? তা আমাকেও ডাকতে পারতি। তোকে কেন ডাকবো? তোরই তো বিয়ে। তো কি, আমার বিয়ে বলে আমাকে ডাকবে না? এটা কোনো কথা? এটা কেমন কথা? অব্র, তুমি তো একটাবার ডাকতে পারতে। আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। জুই এমনি মজা করছে, বাদ দাও এসব, চলো নিচে যাই। তাই চলো। তারপর নিচে গেলাম, দেখলাম আঙ্কেল আন্টি খাবার টেবিলে বসে আছে। আমরা যাওয়ার পর খাওয়া শুরু করলাম। আচ্ছা অব্র, তোমার মায়ের নাম্বারটা দিও তো। কেন আঙ্কেল, কি করবেন? হাতে তো বেশি সময় নেই, আর মাত্র কয়েকদিন। তোমার মাকেও বিয়েতে আসতে বলো। এতদিন ধরে আমাদের বাড়িতে থাকছো, তোমার মাকে এখনো দেখাই হয়নি। ও নাম্বার নেওয়া লাগবে না আঙ্কেল, আমি এমনিতেই একবার বাড়িতে যাব। ছোট ভাইয়ের নাকি শরীর খারাপ, তখন যদি আসতে চায় তাহলে নিয়ে আসবো। কবে যাবে তুমি? এখন তো এমনিতেই অনেক চাপ, তুমি চলে গেলে কিভাবে হবে? টেনশন করবেন না, আমি গিয়ে থাকবো না, শুধু ভাইকে একটু হসপিটালে নিয়ে গিয়ে দেখাবো। একদিনের মধ্যে চলে আসবো। ঠিক আছে তাহলে যেও, আর আসার সময় অবশ্যই তোমার মাকে ভাইকে নিয়ে আসবে কিন্তু। তোমরা কি শুরু করেছো?
খাওয়ার সময় এত কথা বলছো কেন? পরে বললে হতো না? পরে সময় পাই না তাই বললাম। আচ্ছা সবাই খাও এখন। খাওয়া শেষ করে রুমে গেলাম। একটু পর রাফিনকে ফোন দিলাম, কিরে দোস্ত, মিমের কোনো খোঁজ পেলি? না রে, এখনো তো পাইনি। কোথায় গেল হঠাৎ? আচ্ছা কালকে তুই আয়, তারপরে ওর বাসায় গিয়ে দেখবো। আমি তো কাল যেতে পারবো না রে, সুমাইয়ার বিয়ের আর 5 দিন আছে। কেন যে এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করলো বুঝলাম না, খুব কাজ পড়ে গেছে রে। সব দায়িত্ব আঙ্কেল আমাকে দিয়েছে, কি যে করি। আচ্ছা তোকে আসতে হবে না, আমি গিয়ে দেখবো। তা সুমের সাথে কিছু কি হলো? কি হবে, আর 5 দিন পর বিয়ে, এটাই এখন হতে চলেছে। এখনো সময় আছে বন্ধু, কিছু কর। 5 দিন পর কিন্তু চিরতরে হারাবি। আমি জানি তুই এখনো সুমাইয়াকে খুব ভালোবাসিস, আর তুই খুব কষ্টে আছিস, সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা রাখি, পরে কথা হবে। বাই, ভালো থাকিস। তারপর ফোনটা কেটে দিলাম। আমি এখানে কি করতে পারবো? কিছুই তো করার নাই আমার। কি ঠিক করব সে অধিকারও তো নাই আমার। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে আগেই উঠলাম, ফজরের নামাজ পড়ে ছাদে গেলাম। এটা আমার একটা বদ অভ্যাস, যখন সময় পাই তখনই ছাদে যাই। অনেক ভালো লাগে আমার। সকালের প্রকৃতির মুক্ত হাওয়া নিমিষেই মনটাকে ভালো করে দেয়। কিছুক্ষণ থাকার পর রুমে গেলাম। বাড়িতে ফোন দিয়ে মাকে জানিয়ে দিলাম আজকেই বাড়িতে যাব। অনেক দিন হলো মাকে দেখিনি, একটু ভালো লাগছে না। সকালে ব্রেকফাস্ট করার সময় আন্টিকে বললাম, আন্টি আজকে বাড়িতে যাব একটু পর। আজকেই যাবে? কাল রাতে তো বললে না। আর আজ গেলে আসবে কবে? কালকে চলে আসবো, অনেকদিন হলো তাদের দেখি না তো। ও আচ্ছা, ভালোভাবে যেও তাহলে। সুমাইয়াও টেবিলে বসেছিল, আমার আর আন্টি কথা শুনছিল। অব্র, আমিও তোমার সাথে যাব, নিয়ে যাবে না? সুমাইয়ার কথা শুনে কিছু বললাম না, কারণ পাশে আন্টি দাঁড়িয়ে ছিল। কি হলো, নিয়ে যাবে না? মা তুমি একটু বলো, অনেকদিন হলো বেড়াতে যাই না কোথাও। সুমাইয়ার কথা শুনে আন্টি বলে উঠল, এত করে যখন বলছে নিয়ে যাও না অব্র, আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাও, তাহলে কোনো প্রবলেম হবে না। আন্টির কথাই আর না করতে পারলাম না। আসলে আমার ইচ্ছা ছিল না সুমাইয়াকে সাথে করে নিয়ে যেতে। এমনিতেই এই কয়দিনে অনেক মায়ায় জড়িয়ে গেছি, আর জড়াতে চাই না। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টিকে বলে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আসার সময় জুই দেখলাম মুচকি মুচকি হাসতেছে। আমাকে দেখে বলল, ভাইয়া সুযোগটা কাজে লাগায়েন, আর কিন্তু পাবেন না, এটাই শেষ। জুই সুমাইয়ার সামনেই কথাগুলো বলল। কিসের সুযোগ রে? কি বলছিস এসব? ওটা তুই বুঝবি না, আমার আর ভাইয়ার বিষয় এটা। খুব বড় হয়ে গেছিস তাই না? তোমরা কি শুরু করলে? এক জায়গায় যাচ্ছি তো জুই, তুমি যাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে, অনেক দূর যেতে হবে। ভালোভাবে যাইয়েন, বাই। তুমিও ভালো থেকো, বাই। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় অনেক হাসি তামাশা করলাম। সুমাইয়াকে দেখে একটু মনে হচ্ছে না আমাদের আগে একটা রিলেশন ছিল। মনে হচ্ছে আমি ওর নতুন কোনো বন্ধু। প্রায় 4 ঘন্টা পর বাড়িতে পৌঁছালাম। আজ 6 মাস পর বাড়িতে আসলাম। আম্মু তো আমাকে দেখে অনেক খুশি। সুমাইয়াকে নিয়ে এসেছি বলে আম্মু আরো বেশি খুশি হয়েছে। আম্মুকে আগেই বলেছিলাম সুমাইয়াকে নিয়ে আসবো, কিন্তু সুমাইয়ার সাথে যে আমার রিলেশন ছিল এটা আম্মু জানে না। আসতে কোনো সমস্যা হয়নি তো অব্র? না, সমস্যা হয়নি কোনো। ভালো আছো তোমরা? ভালো আছি। তুই তো অনেক শুকিয়ে গেছিস। কই শুকালাম, তোমার কাছে আমি সবসময় খালি শুকিয়ে যাই, তাই না? আচ্ছা মা, তুমি বলো তো, অব্র শুকিয়ে যায়নি? সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল আম্মু। একটু শুকিয়ে গেছে আন্টি। এসব কি করছো আম্মু? এতদিন পরে বাড়িতে আসলাম আর তুমি আছো আমার মোটা চিকন হওয়া নিয়ে। বাপ্পি কোথায়? কই আর যাবে, দেখ কোথাও গিয়ে খেলতেছে। এত মানা করি তবুও শোনে না, আমাকে তো ভয়ই পায় না। তাই নাকি? আমি আসবো সেটাও জানে? জানার পর থেকে কয়বার জিজ্ঞেস করলো তোরা কখন আসবি, আমি বলছি ঠিক নাই। আচ্ছা ওকে ডাক দাও, অনেকদিন হলো দেখি না। এমনি আসবেনি, একটু পর দুপুর হয়ে গেছে না। তা তোরা কবে যাবি? মাত্র আসলাম, এখনই যাওয়ার কথা ভাবতেছি আম্মু। আমরা মনে হয় কাল সকালে যাব। আজকেই তো এলি, আবার কালকে চলে যাবি? এতদিন পরে আসলি। যেতেই হবে, সামনে সুমাইয়ার বিয়ে তো অনেক কাজ পড়ে আছে, আঙ্কেল তো আসতেই দিবে না। ও তাই নাকি মা, তোমার বিয়ের সামনে? সুমাইয়াকে উদ্দেশ্য করে আম্মু বলল, আন্টি, আপনাদের কিন্তু যেতেই হবে। আমরা কি কবে যাব? বাড়িতে তো আমরাই থাকি, আমরা গেলে বাড়ি দেখবে কে? আমি ওসব কিছু শুনবো না, আপনাদের যেতেই হবে। আচ্ছা মা, সেদিন আগে আসুক, তোমরা রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমি রান্নাঘরে যাই। তারপর আম্মু চলে গেল। তোমার আম্মু অনেক ভালো অব্র। ও, সবার মাই ভালো হয়, তোমার মাও অনেক ভালো। কিছুক্ষণ পর বাপ্পি কোথায় থেকে যেন আসলো, আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। অনেকদিন হলো দেখে না তো। ভাইয়া কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমি তো খুব ভালো। কিন্তু এটা কে ভাইয়া?
ভাবি নাকি? সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল বাপ্পি। কি রে, খুব পাকনা হয়েছিস দেখছি। এটা তোর ভাবি হতে যাবে কেন? ও আমাদের অফিসের বস। আমার জন্য কি আনছিস ভাইয়া? কি লাগবে তোর? সব আনছি। আম্মুর কাছে যা, তাহলেই পাবি। আমার কথা শুনে দিল তোর। আমাকে মনে হয় চিনেই না। ওইদিকে আমাদের দুই ভাইয়ের কাহিনী দেখে সুমাইয়া হাসতে শুরু করলো। কি ব্যাপার, হাসতেছো কেন? এমনি, তোমাদের কাহিনী দেখে তোমার পরিবারটা অনেক সুন্দর, কিন্তু সবাইকে তো দেখছি, তোমার আব্বুকে তো দেখলাম না। সুমাইয়ার কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করতে লাগলো। আসলে সুমাইয়া জানেই না আমার আব্বু মারা গেছে অনেক আগেই। সুমাইয়ার কথায় কি বলবো ভেবে পাচ্ছি না। কিছু বলতে যাব তার আগে আম্মু খাওয়ার জন্য ডাকলো। এই সুযোগে আমিও কথাটা এড়িয়ে গেলাম। চলো সুমাইয়া খেতে যাই, আম্মু ডাকতেছে। চলো। খেতে গিয়ে দেখলাম আম্মু রুই মাছের তরকারি রান্না করেছে। অনেকদিন পর আম্মুর হাতে খাবার খেলাম। আম্মুর হাতের খাবারের স্বাদই অন্যরকম, যা অন্য কোনো খাবারে নাই। খুব সুন্দর হয়েছে আন্টি, এত টেস্টি খাবার আমি বাড়িতেও খাই নাই। কি যে বলো না মা, তোমরা হচ্ছে ধনী মানুষ। আমি তো এই সামান্য রুই মাছ রান্না করেছি, যতটুকু স্বাদ ছিল ততটুকু করেছি মা, তুমি কিছু মনে করো না। আর আন্টি কি বলেন, খাবারটা সত্যিই ভালো হয়েছে। আর এতটুকু বলছেন কেন? অনেক কিছুই তো করেছেন, শুধু শুধু এইসব কথা বলে আমাকে লজ্জা দিয়েন না। সুমাইয়ার কথা শুনে আম্মু মুচকি আসলো। খাওয়া শেষ করে রুমে গিয়ে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। বিকালের দিকে সুমাইয়াকে নিয়ে ঘুরতে বের হলাম গ্রামটা দেখতে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। এতদিন মনে হয় প্রাণহীন শহরে ছিলাম। সেখানে ভালোভাবে শ্বাসও নেওয়া যায় না। তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর অব্র, আমার খুব ভালো লাগছে। তাই নাকি? সামনে চলো, আরো ভালো লাগবে। নদীর পাড়ে যাই চলো। নদীও আছে তোমাদের গ্রামে? তাহলে তাড়াতাড়ি চলো, দেরি করছো কেন? কই দেরি করলাম, যাচ্ছি তো। চলো। যাওয়ার সময় একজন হঠাৎ ডাক দিল। কিরে অব্র না? খেয়াল করে দেখলাম কয়েকজন বন্ধু। ওরা গ্রামেই থাকে। খুব ভালো বন্ধু ছিল আমার। শহরে চলে গেছিলাম, তাই কারোর সাথে তেমন কথা হয়নি। সুমাইয়া, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। কিরে তুই এখানে? দেখো না দেখার ব্যান করে চলে যাচ্ছিস। বড়লোক হয়ে গেছিস খুব না? না রে, বড়লোক হতে যাবো কেন? আমি তোদের দেখতে পাইনি, দেখতে পেলে অবশ্যই কথা বলতাম। আচ্ছা, ভুল হয়ে গেছে। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে আমাদের না জানিয়ে? পরে তোর মার কাছ থেকে শুনলাম তুই নাকি ঢাকা চলে গেছিস। ঢাকায় গেছিলাম, হঠাৎ গেছিলাম তো, তাই তোদের বলতে পারিনি। কিছু মনে করিস না। মনে তো করাই লাগবে মামা। তুই বিয়ে করেছিস আর আমাদের দাওয়াত দিলি না। কই বিয়ে করলাম? পাগল বলে নাকি তোরা? আমি বিয়ে করলে তোদের দাওয়াত দিব না? দাওয়াত আর কই দিলে মামা? ওখানে দাঁড়িয়ে আছে ওইটা কে তাহলে? এর আগে তো কোনোদিন দেখিনি। ও, ওইটাই সুমাইয়া, যার কথা তোদের আগে বলেছিলাম। কি? ওইটা সুমাইয়া? কিভাবে কি হলো রে বন্ধু? কিছুই তো বুঝতেছি না, খুলে বলতো। এখন না, রাতে দেখা করবনি তোদের সাথে। এখন সুমাইয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ও আচ্ছা, তাহলে সন্ধ্যায় হাসেম মামার দোকানে আসিস। অনেকদিন হলো আড্ডা দিই না। তারপর সুমাইয়ার সাথে আবার হাঁটতে লাগলাম। ওরা কারা? তোমাকে ডাকছে কেন? আমার গ্রামের বন্ধুরা, অনেকদিন পর আসছি তো, তাই ডাকছিল। ও, এখন তাহলে নদীর পাড়ে চলো। চলো। এত ধৈর্যহারা হচ্ছ কেন? নিয়ে তো যাবই। এই প্রথম নদী দেখবো, ধৈর্য হারা হব না। গ্রামে আমাদের কোনো আত্মীয় নেই, তাই গ্রামে আসাই হয় নাই। তাই নাকি? এখন তো এসেছো, চলো তোমাকে আজ অনেক কিছু ঘুরিয়ে দেখাবো। তারপর সুমাইয়াকে নিয়ে নদীর পাড়ে গেলাম। সুমাইয়া তো দেখেই অবাক। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি আমি। এত সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর। এত প্রশংসা করো না। সাঁতার জানো তুমি? একটু একটু পারি। কেন? না, এমনি। তাহলে চলো নৌকা নিয়ে ঘুরতে যাই নদীর মধ্যে। সত্যিই যাবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে অবিশ্বাসের কি আছে, চলো। একটা নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতে লাগলাম। সুমাইয়া খুব খুশি হয়েছে। ওর হাসি মাখা মুখটা দেখতে সুন্দর লাগছিল। মনে হচ্ছে সারা জীবন গ্রামে রেখে দিই, কিন্তু সেটা তো সম্ভব না। আর 5 দিন পর ওর বিয়ে। অব্র, আমার খুব ভয় করতেছে। কেন ভয় করবে? কিসের জন্যে? আমি তো আছি। তবুও ভয় করতেছে। তোমার কাছে এসে বসি? আচ্ছা, আসো। বলার সাথে সাথেই সুমাইয়া এসে আমার কোলের উপর বসে পড়ল। আমি ওর কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম। আরে কি করছো? পাগল হলে নাকি? কেন, কি করলাম? ভয় করছিল তাই তোমার কাছে এসে বসলাম। ভয় করছিল বলে এত কাছে এসে বসবে? এখন তো আমার ভয় করতেছে। তোমার কেন ভয় করবে? আমার তো ভালোই লাগছে। তোমার আর 5 দিন পর বিয়ে। কিন্তু সুমাইয়া, এসব কি ঠিক? তুমি বলো। কি ঠিক বেঠিক সেটা আমাকে বোঝাতে এসো না। বিয়ে তো
আমার, তাহলে সমস্যা তো আমার হওয়ার কথা, তোমার হচ্ছে কেন? আর কিছু বললাম না, অনেকক্ষণ ঘুরলাম এভাবেই। সবই ছিল হাসি ঠাট্টা, কিন্তু ভালোবাসাটা শুধু ছিল না। সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম দুজন। ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম আম্মুকে বলে। সুমাইয়া আর আম্মু বাপ্পির সাথে গল্প করছিল। আচ্ছা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমার পড়া শেষ আন্টি। কি নিয়ে পড়াশোনা করছো? কমার্স নিয়ে। আমাদের কোনো ভাই নেই, তাই আব্বুর ব্যবসা সামলানোর জন্য কমার্স নিয়ে পড়েছি। আমার অভ্রর ইচ্ছে ছিল ডাক্তার হবে, কিন্তু ছেলেটা আর পড়তেই পারলো না। কেন, কি হয়েছিল আন্টি? অব্র হঠাৎ পড়া বাদ দিয়ে দিয়েছিল কেন? সবই কপালের দোষ। তোমার আঙ্কেলের কাঁচা বাজারের ব্যবসা ছিল, অনেক ভালোই চলতাম। অভ্র ভালো ছাত্র ছিল, তাই শহরে পড়াতে শুরু করলাম। কিন্তু হঠাৎ তোমার আঙ্কেল রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তখন পরিবারে অনেক ঋণ ছিল, অভ্র কি করবে ভেবে পাচ্ছিল না। পরে পরিবারের কথা ভেবেই ইচ্ছে করেই পড়া ছেড়ে দিয়েছিল। আমিও মানা করতে পারিনি। কিভাবে মানা করতাম বলো? আমি তো আর টাকা আয় করতে পারতাম না। আন্টি কি বলছেন এসব? এত কিছু হয়ে গেছে অব্রর উপর দিয়ে, আমি তো কিছুই জানি না। কেন, অভ্র তোমাকে কিছু বলেনি? না তো, কিছুই বলেনি আমাকে। এত কষ্ট করছে অব্র আপনাদের জন্য। ভাগ্য করে এমন একটা ছেলে পেয়েছিলাম। আমাদের কথা ভেবে ওর নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছিল। অনেকদিন দেখেছি রাতে একা একা কাঁদতে, কিন্তু আমি দেখেও কিছু করতে পারিনি। আমার করার মতো কিছুই ছিল না। এসব বাদ দেন আন্টি, এখন তো সব ঠিক হয়ে গেছে। এসব ভেবে আর কষ্ট পেয়ে লাভ নেই। তাই তো আর কষ্ট পাই না, সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিরে, এতক্ষণ কই ছিলি? কয়টা বাজে দেখছিস? ইমামুলদের সাথে দেখা করতে গেছিলাম। কয়টা আর বাজবে? 9টার মতো। ঘড়ি কি দেখছিস নাকি না দেখে বলতেছিস? আম্মুর কথা শুনে ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে 11টা বেজে গেছে খেয়ালই করিনি। আসলে বুঝতে পারিনি। তোমরা খাওয়া দাওয়া করছো? না, তোকে রেখে কি করে খাবো? তাছাড়া সুমাইয়াও খেতে চাচ্ছিল না, বলল তুই আসলেই নাকি খাবে। ও ঠিক আছে, তাহলে সুমাইয়াকে ডাক দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। সুমাইয়া আম্মুর সাথেই ঘুমিয়েছে, আমি আর বাপ্পি একসাথে ঘুমিয়েছি। সকালবেলা আগেই ঘুম থেকে উঠলাম। আম্মুকে বলে রেখেছিলাম আগেই যেন ডাক দেয়, তাড়াতাড়ি যেতে হবে। দেখলাম সুমাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি। কিছুক্ষণ পর আম্মুকে দিয়েই সুমাইয়াকে ডাক দেওয়ালাম, দেরি হয়ে যাচ্ছে দেখে। সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর রেডি হয়ে সুমাইয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় আম্মু বলল, সাবধানে যাস বাবা। তোমরা ভালোভাবে থেকো, আর কোনো কিছু লাগলে বলো কিন্তু। ঠিক আছে, এখন থেকে বলবো। আন্টি ভালো থাকবেন, আর বিয়ের আগের দিন আমি গাড়ি পাঠিয়ে দেবো, অবশ্যই যাবেন কিন্তু। মা, যাব, তুমি চিন্তা করো না, সাবধানে যেও কেমন। বাপ্পিকে দেখলাম তাকিয়ে আছে আমার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না বাপ্পি কি বোঝাতে চাচ্ছে। কিছু টাকা দিলাম, এই টাকাগুলো নিয়ে কিছু কিনে খাস, আর আম্মুকে দেখে রাখিস। আর শুনলাম অনেক দুষ্টু হয়ে গেছিস বলে, দুষ্টুমি না করে মন দিয়ে পড়াশোনা কর। ভাইয়া। বলেই দিল এক দৌড়। তারপর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর, অব্র গাড়ি থামাও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো? গাড়ি থামাতে বলছো কেন? আমি বললাম তুমি থামাও। ঠিক আছে, আর একটু সামনে গিয়ে দাঁড় করাই। বুঝতে পারছি না সুমাইয়া কি এমন বলবে যে গাড়ি থামাতে বলছে। একটু পর একটা নির্জন জায়গায় গাড়ি থামালাম। বলো কি বলবে? তুমি এত স্বার্থপর কেন? কেন? আমি আবার কি করলাম তোমার সাথে? কি করনি? তোমার আব্বু মারা গেছে, এটা আমাকে এতদিন বলনি কেন? আরে এসব কথা তুলছো কেন? আব্বু তো অনেক আগেই মারা গেছে, এসব বলে কি লাভ? চলো, দেরি হয়ে যাচ্ছে। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, যা বলছি ভালোভাবে উত্তর দাও। কি উত্তর দেব? হ্যাঁ, আব্বু তো আমার মারা গেছে, এখানে তোমাকে কি বলবো? তাছাড়া এর আগে তো অনেকবার বলতে চেয়েছি, শুনেছো কখনো আমার কথা? এখন এসব কথা তুলছো কেন? একদমে কথাগুলো বলে ফেললাম, খুব রাগ হচ্ছিল। সরি অব্র, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। কিছু তোমাকে বুঝতে হবে না। আসলে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি, ভালোবাসলে কখনো অবিশ্বাস করতে না। আমি অনেক বড় ভুল করেছি অব্র, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলে কি সব শেষ হয়ে যাবে? আর 4 দিন পর তোমার বিয়ে, ভুলে যেও না কিন্তু।
সো এইসব পাগলামি বাদ দিয়ে চলো বাড়িতে যাই, অনেক কাজ পড়ে আছে। সুমাইয়া আর কিছু বলল না, গাড়িতে উঠে বসলো। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। রাস্তায় আর কোনো কথা বললাম না। রাগ কি শুধু ওরই আছে নাকি আমার নাই? আমি কতবার বলার চেষ্টা করলাম, তখন শুনলই না। আজ আসছে অধিকার ফলাতে। দুপুরের দিকে সুমাইয়াদের বাড়িতে পৌঁছালাম। তারপর আঙ্কেল আন্টির সাথে কথা বলে যে যার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আন্টি খাওয়ার জন্য ডাকলো। খেতে গিয়ে দেখলাম সুমাইয়া আসেনি খেতে। আমি বসে খাওয়া শুরু করলাম। তোমার পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে আঙ্কেল। তোমার আম্মু আর ভাইকে আসতে বলছো তো? বলেছি, বিয়ের আগের দিন আসবে। ও তাই নাকি? তোমার মা আসবে শুনে ভালো লাগছে। আচ্ছা অপ্র ভাইয়া, সুমাইয়া আপুর কি কিছু হয়েছে নাকি? জুইয়ের কথা শুনে চমকে উঠলাম। জুই আঙ্কেল আন্টির সামনে কি বলতেছে। তারপর নিজেকে কন্ট্রোল করে বললাম, কেন, কি হবে? আসার সময় তো ভালোই ছিল, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আসার পর থেকে কারোর সাথে ভালো করে কথা বলছে না, আবার খেতে ডাকলাম তাও আসলো না, তাই বললাম আর কি। ও, আমিও জানি না, হয়তো জার্নি করে এসেছে তাই এমন করছে। আমারও তাই মনে হয়। আচ্ছা এসব বাদ দাও, তোমরা খাও, আমি সুমাইয়ার রুমে গিয়ে খাবার দিয়ে আসব। তারপর খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। আমি তো বুঝতে পারছি সুমাইয়া কেন খেতে আসেনি। হঠাৎ সুমাইয়া আমার আব্বুর কথা শুনলো কিভাবে? হয়তো আম্মু বলেছে, এই জন্যই আমি সুমাইয়াকে নিয়ে যেতে চাইনি। যাই হোক, সুমাইয়ার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমার যেভাবেই হোক বিষয়টা ঠিক করতে হবে। আর 4 দিন পর সুমাইয়ার বিয়ে। এখন অঘটন কিছু ঘটে গেলে আঙ্কেলের সম্মান থাকবে না। তার চেয়ে ভালো আগে থেকে বিষয়টা সেরে ফেলি, সেটাই ভালো হবে। এসব ভাবতে ভাবতে রাফিনকে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরল। কিরে, কোথায় তুই? আমি তো সুমাইয়াদের বাড়িতে। তুই কোথায়? আমিও বাড়িতে আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে রে দোস্ত। কি সমস্যা? কিছু হয়েছে নাকি তোর? আমার কিছু হয়নি, তুই এখন একটু আমাদের বাড়িতে আসতে পারবি? আসতেছি। এই বলে রাফিনদের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখলাম মিমো ওদের বাড়িতে আছে। কি হয়েছে রে, এত তাড়াতাড়ি আসতে বললি? বন্ধু, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। কি সর্বনাশ? আর মিম তোদের বাড়ি কেন? দোস্ত, মিমের আব্বু আম্মু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 3 দিন আগে। সেজন্য অফিসে যায়নি মিম। কিভাবে হলো এটা? ওর আব্বু আম্মু মার্কেট করতে গিয়েছিল, মিমের অফিস ছিল বলে যেতে পারেনি। আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি মিমকে হাসপাতাল থেকে আমাদের এখানে নিয়ে আসছি। ওর এই শহরে আপন বলতে নাকি আর কেউ নেই। রাফিনের কথা শুনে মিমের কাছে গেলাম। আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কি বলে সান্ত্বনা দেব? মিম কেঁদো না, যা হবার তা তো হয়েই গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর কাঁদছো কেন? আমরা তো আছি। আমার সাথে এরকম কেন হলো ভাইয়া? আমি কি ভুল করেছিলাম যে আল্লাহ আমার সাথে এরকম করলো? প্লিজ কেঁদো না, সবাই তো আর চিরদিন বেঁচে থাকে না। নিজেকে শান্ত করো। কিভাবে শান্ত হব ভাইয়া? এখন আমার কি হবে? কেউ নাই আমার এই পৃথিবীতে এখন। আরে এভাবে বলছো কেন? কেউ নাই তো কি হয়েছে? আমি তো আছি, রাফিন আছে। আমরা তোমার দেখাশোনা করব। তোমার কিছু হবে না। দেখো, আমার কথাগুলো শুনে মিম আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও মিমকে জড়িয়ে ধরলাম। কি করব, মেয়েটা অনেক নার্ভাস হয়ে গেছে। তারপর মিমকে অনেক বোঝালাম, কিন্তু কিছুতেই বুঝতে চাচ্ছে না, আমাকে আসতে দিতে চাচ্ছে না। অনেক কষ্টে বুঝিয়ে সন্ধ্যার দিকে সুমাইয়াদের বাড়ির দিকে গেলাম। আমাকে দেখে আঙ্কেল আন্টি দৌড়ে আসলো। কোথায় গিয়েছিল ব্রো? তোমাকে কতবার ফোন দিয়েছি, একবারও ফোন ধরোনি? একটু ব্যস্ত ছিলাম তাই খেয়াল করিনি। কেন, কি হয়েছে আঙ্কেল? আপনাদের এমন দেখাচ্ছে কেন? কোনো কিছু কি হয়েছে? বাবা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সুমাইয়া এমন কাজ করবে কখনো ভাবতে পারিনি। আঙ্কেলের কথা শুনে বুকের মধ্যে কেমন যেন করে উঠল। কি হচ্ছে আমার সাথে? আবার কি সুমাইয়া? কি সর্বনাশ হয়েছে আঙ্কেল? আপনাকে এমন দেখাচ্ছে কেন? সুমাইয়া বিকেলে বিয়েটা ভেঙে দিয়েছে। ও নাকি এই বিয়ে করবে না। কি বলছেন এসব? বিয়ে করবে না কেন? হঠাৎ কি হয়েছে? আমি সেটা জানি না, সবাইকে দাওয়াত দিয়েছি। এখন যদি বিয়েটা না হয় মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। তুমি কিছু একটা করো অব্র, সুমাইয়াকে একটু বোঝাও। আচ্ছা আঙ্কেল, টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি সুমাইয়ার সাথে কথা বলতেছি। তারপর
আমি সুমাইয়া রুমে গেলাম, দেখলাম ফোনে গেম খেলতেছে। দেখে মনে হচ্ছে ওর কোনো চিন্তাই নেই, বিয়ে ভেঙে দিয়ে গেম খেলতেছে। আজব মাইরি, এসব কি করতেছো তুমি? কই কি করলাম, আমি তো গেম খেলছি, চোখে দেখতে পাচ্ছ না? ওর হাসি দেখে রাগটা আরো বেড়ে গেল। আমি এটার কথা বলছি না, বিয়ে ভেঙেছো কেন? আমার ইচ্ছা হয়েছে তাই, তোমার কি? ইচ্ছা মানে? আঙ্কেলের কথা একবার ভাবছো? তোমার বিয়ের সব কাজ সেরে ফেলেছে আঙ্কেল, আর এই সময় বিয়ে ভেঙে দিচ্ছ? যখন যা ইচ্ছে তাই করবে নাকি? আব্বুর কিচ্ছু হবে না, বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেদিনই হবে, শুধু বরটা চেঞ্জ হবে। এসবের মানে কি? চেঞ্জ হবে মানে আবার নতুন কাউকে পেয়েছো নাকি? নতুন পাইনি, তবে পুরোনোটাই চালিয়ে নেব। পুরোনো মানে কি বলতে চাচ্ছ? সরাসরি খুলে বলো তো। তুমি কিছুই বোঝো না, তোমাকে বিয়ে করব আমি। করবে না বিয়ে আমায়? কখনোই না। তোমার কি মনে হয় আমি পুতুল, যখন যা করতে চাইবে তাই করব? আমার কথা শুনে সুমাইয়া আমার পা জড়িয়ে ধরল। প্লিজ অব্র, আমাকে মাফ করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি অব্র। ভুলটা বুঝতে পেরেছো সেটা ভালো, কিন্তু বুঝতে অনেক দেরি হয়ে গেছে। সরি। আমি আর কি যেন বললে, আমাকে অনেক ভালোবাসো তাই না? ভালো যদি বাসতে তাহলে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছিলে কেন? সব মিথ্যা অব্র, আমি কখনোই ওকে বিয়ে করতাম না, তোমার উপর অভিমান করে এগুলো করছিলাম। তুমি প্লিজ বিশ্বাস করো। কি বিশ্বাস করব? এতদিন যা অপমান করছো সেগুলো, নাকি আজকে বলছো যে এগুলো? তুমি সব পাগলামি বাদ দাও। আঙ্কেল আন্টি শুনলে অনেক কষ্ট পাবে। আব্বু আম্মু কষ্ট পাবে না, আব্বু আম্মুও চায় আমার সাথে তোমার বিয়ে হোক। আমি কিছু বলতে যাব তার আগেই ফোনটা বেজে উঠল। বের করে দেখলাম মিম ফোন দিয়েছে। সুমাইয়াকে আর কিছু না বলে ছাদে চলে আসলাম। কি ব্যাপার মিম, হঠাৎ ফোন দিলে যে? কোনো কিছু কি হয়েছে নাকি? না, কি হবে, তোমাকে কি ফোন দিতে পারি না নাকি? কেন পারবে না? তা কেমন আছো? ভালো আছি। তোমাকে একটা কথা বলি। বলো। তুমি আমাকে বিয়ে করবে? মিমের কথা শুনে বুকের মধ্যে কেমন জানি করে উঠল। কি বলবো বুঝতে পারছি না। এমনিতেই মেয়েটা তার আব্বু আম্মুকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, এখন যদি আমিও না বলি কি করবে আল্লাহই ভালো জানে। কি ব্যাপার, কথা বলছো না কেন? বিয়ে করবে না আমাকে? এখনই কিসের বিয়ে? এসব চিন্তা এখন বাদ দাও। আমি তোমার সাথে কাল এই বিষয়ে কথা বলবো। বাই, ভালো থেকো বলে ফোনটা কেটে দিলাম। কিন্তু পিছনে তাকিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে আছে। কথা বলার সময় খেয়ালই ছিল না। সুমাইয়া, তুমি এখানে কখন আসলে? কিছু না বলে দিল দুইটা গালের উপর। কি হলো, মারলে কেন? তোকে মারবো না, কি করব? তুই আমাকে ভালোবাসতি না? কিছুক্ষণ আগে তো বড় বড় কথা বললি। এই তোর আমাকে ভালোবাসার নমুনা, এই তোর আমাকে ভালোবাসার নমুনা। আমি না হয় অভিমান করে এরকম করেছিলাম, কিন্তু তুই তো সত্যিই মিমকে ভালোবেসেছিস। আরে সুমাইয়া, পুরোটা না জেনে ভুল করছো কিন্তু। এই ভুলের জন্য কিন্তু আমাদের মধ্যে এত ব্যবধান। কি ভুল করলাম? তুই মিমকে ভালোবাসিস নাই? বাসি। তোমার কোনো সমস্যা? তুমি আসলে কখনো কিছু না জেনেই যা তা করে বসো। আমার কোনো সমস্যা নেই, আমি সত্যিই তোমাকে এখনো পাগলের মতো ভালোবাসি। আমি এতদিন এসব তোমাকে কষ্ট দেওয়ার জন্য করেছিলাম, কিন্তু আমি কখনো দ্বিতীয় কাউকে ভালোবাসিনি তোমার মতো। প্লিজ সুমাইয়া, তুমি এখন যাও, আমার মাথা ঠিক নেই। যাচ্ছি, তবে মনে রেখো আমার সাথে এটা ঠিক করলে না। সুমাইয়ার কথাগুলো তীরের মতো বুকের ভেতর বিঁধতেছিল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে মিম আর অন্যদিকে সুমাইয়া। এসব ভাবতে ভাবতেই চোখে জল এসে গেল। সুমাইয়াও আমাকে অবিশ্বাস করছে। এখন কোথায় যাব আমি? ওদিকে মিম আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে। এখন একটাই সমাধান আছে, রাফিনের সাথে কথা বলতে হবে এই বিষয়ে। কিছুক্ষণ পর রুমে গিয়ে শুয়ে পড়লাম। খেতে ইচ্ছা করছিল না। আন্টি অনেকবার ডাকলো কিন্তু গেলাম না। মাঝরাতে কারো কান্নার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি সুমাইয়া আমার পাশে বসে কাঁদতেছে। দরজা খোলাই থাকে, তাই হয়তো এসেছে। কি ব্যাপার, তুমি এই মাঝরাতে আমার রুমে কেন? আর এভাবে কাঁদতেছো কেন? আমাকে মাফ করে দাও, তখন রাগের বশে চটা মেরেছিলাম। প্লিজ কিছু মনে করো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি এখনো। আমি কিছু মনে করিনি, তুমি এখন যাও। আঙ্কেল আন্টি দেখলে খারাপ ভাববে। খারাপ ভাববে না। তোমাকে একটা অনুরোধ করি। কি অনুরোধ, বলো তাড়াতাড়ি। আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো। কি পাগল নাকি তুমি? তুমি এখনো অবিবাহিত, তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে অনেক কষ্ট পাবে। তুমি যাও তো তাড়াতাড়ি। আব্বু আম্মু কিছু মনে করবে না, প্লিজ তুমি না করো না। আর কোনোদিন কিছু চাইবো না। আমি আর কিছু বললাম না। সারা রাত আমার বুকে ঘুমিয়ে থাকলো। এমনভাবে জড়িয়ে আছে যে কোনোদিন ছাড়বেই না। কিভাবে বলবো আমি এখনো যে ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমি নিরুপায় বলে কিছু বলতে পারছি না।
সকালবেলা জেগে দেখি এখনো আমার বুকের উপর শুয়ে আছে সুমাইয়া। ঘুম ঘুম চেহারায় সুমাইয়াকে খুব ভালো লাগছিল। ইচ্ছা করছিল অগোছালো চুলগুলো কপাল থেকে সরিয়ে দেই। কিছুক্ষণ পর সুমাইয়ারও ঘুম ভেঙে গেল। আমাকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে গেল। আমি কিছু বললাম না। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। রাতে খেতে আসলো না কেন? কি হয়েছিল এত ডাকলাম? এমনি ভালো লাগছিল না, তাই। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ও আচ্ছা, খেয়ে নাও এখন। তারপর খাওয়া শেষ করে রাফিনের সাথে দেখা করতে গেলাম। কিরে সূর্য আজ কোন দিকে উঠলো এত সকাল সকাল আমাদের বাড়ি? সূর্য ঠিকই উঠছে রে, আমি মনে হয় ঠিক নাই। কেন, কি হয়েছে তোর? আবার কি হলো? অনেক বড় প্রবলেমে আছি রে দোস্ত। সত্যি বলতে কাল রাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। কি হয়েছে খুলে বলতো। তারপর রাফিনকে সব খুলে বললাম। কি কস রে মামা, এখন কি করবি? সেটা তো আমিও ভাবছি রে, কি করব কিছু মাথায় আসতেছে না। তুই কিছু একটা কর। আমি কি করব? একসাথে দুজন বিয়ের প্রস্তাব দিল, তুই অনেক লাকি রে মামা। আমার মতে দুজনকে বিয়ে করে নে। শালা এই সময় মজা করতেছিস? তোর কাছে আসলাম বিষয়টা শেয়ার করতে, আর তুই মজা করছিস। সরি দোস্ত, এখন কি করবি? কিছু তো একটা করতেই হবে। একসাথে আর দুজনকে তো বিয়ে করা সম্ভব না। তবে আমি সুযোগ পেলে মিস করতাম না। সুযোগটা তুই নে, আমার এমন সুযোগ লাগবে না। কি করা যায় সেটা বল। আমি যতদূর জানি তুই তো সুমাইয়াকে ভালোবাসিস, তাই না? অনেক ভালোবাসি। সুমাইয়াও আমাকে ভালোবাসে। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু সমস্যা হলো মিম, ও আবার তোকে বিয়ে করতে চাচ্ছে, তাই তো? কিন্তু তুই ওকে ভালোবাসিস না। আমি কখনো ওভাবে দেখিনি মিমকে। আমি জানতাম মিম আমাকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু এমন সমস্যা হবে ভাবতে পারিনি। অনেক দূর গড়িয়েছে। এখন কিছু একটা কর, আমি আর নিতে পারছি না। তুই না নিতে পারলে কে নিবে তাহলে? আমি নিব নাকি? এই তো ঠিক বলছিস ভাই, তুই আমার নিজের ভাই। কথাটা বলে রাফিনকে জড়িয়ে ধরলাম। আরে কি করছিস? ছাড় তো, কি বলতে চাচ্ছিস সেটা আগে বল। দোস্ত, তুই মিমকে বিয়ে করে নে, দেখ এতে সবারই ভালো হবে। আমার জানা মতে তুই তো কাউকে ভালোবাসিস না, তাই না? ভালোবাসি না ঠিক আছে, কিন্তু মিমকে বিয়ে করতে পারবো না ভাই, তুই মাফ কর। প্লিজ দোস্ত, না করিস না। একটু বোঝার চেষ্টা কর। আমার সাথে যদি মিমের বিয়ে হয়, কেউ কি সুখে থাকতে পারবো বল তুই? তাও ঠিক। মনের মিল না হলে তো আর একসাথে সারা জীবন থাকা যায় না। সেটাই তোরে, এতই যখন বুঝতেছিস তাহলে রাজি হয়ে যা না দোস্ত। যতই পাম মারো বন্ধু, আমি রাজি হব না। শালা, লাগবে না। যা তোর রাজি হওয়া। কালকে আমি চলে যাব বাড়িতে, তারপর দেখবনি কি হয়। আরে বন্ধু রাগিস না, হুট করে তো আর এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। আর মিমও তোকে ভালোবাসে। ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমরাও তো সুখে থাকবো না। তাহলে আমাকে কি করতে বলিস? আমি কি করব? এইভাবে দুই নৌকায় তো চলা যায় না। উপায় একটা আছে, যদি এটাতে কাজ হয়। কি উপায় রে? তাড়াতাড়ি বল। তুই বিষয়টা মিমের সাথে শেয়ার কর, সেটাই মনে হয় বেটার হবে। কিছুক্ষণ চুপ থাকার পর বললাম, ঠিক বলছিস, সরাসরি বলে দেয়াই ভালো। তুই মিমকে ডাক দে। কিছুক্ষণ পর মিমকে নিয়ে আসলো। কেমন আছো মিম? আমি ভালো, তুমি? আমিও ভালো আছি। তোমায় একটা কথা বলার ছিল, তাই তোমাকে ডেকেছি। কি কথা? কালকের ওই কথাটা নাকি? তোমাকে কিভাবে যে বলি, আমি জানি তোমার মনের অবস্থাটা ভালো না, কিন্তু আমারও কিছু করার নেই। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর সেই নজরে কখনো দেখিও নি। তুমি তো জানোই আমি সুমাইয়াকে ভালোবাসি, আর 3 দিন পর ওকে বিয়ে করব। তুমি তো সেদিন বললে সুমাইয়াকে আর ভালোবাসো না, তাই তো আমি সেদিন আমি রাগে বলেছিলাম। আমি বুঝিনি বিষয়টা এভাবে নেবে। আমার কথা শুনে মিম কাঁদতে লাগলো। প্লিজ কেঁদো না, বোঝার চেষ্টা করো। তুমি তো ছোট নেই। ধরো তোমার সাথে আমার বিয়ে হলো, বিয়ের পরে কি আমরা কেউ সুখী থাকবো বলো তুমি? না। এভাবে আমরা কেউ সুখী থাকবো না। তার চেয়ে ভালো তুমি রাফিনকে বিয়ে করে নাও। আমার কথা শুনে রাফিন রাগী লোক নিয়ে তাকালো আমার দিকে। মনে হচ্ছে এখনই মারবে আমায়। রাফিন তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আমার মনে হয় ওর সাথেই তুমি সুখে থাকবে। পুরোটাই মিথ্যা বললাম। অব্র, এবার কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে। মিম তুমি একটু থাকো, আমি রাফিনের সাথে কিছুক্ষণ কথা বলে আসি। তারপর রাফিনকে নিয়ে বাইরে আসলাম। কি হচ্ছে এসব? আমি কবে থেকে ভালোবাসতাম ওকে। বন্ধু রাগ করিস না, একটু মিথ্যা বললাম। তুইও রাজি হয়ে যা। দেখ মিম সুমাইয়ার থেকেও সুন্দর কিন্তু। তাহলে তুই মিমকে বিয়ে করে নে, আর আমি সুমাইয়াকে বিয়ে করি। ফাইজলামি পরে করিস বন্ধু, এখন প্লিজ রাজি হয়ে যা। ঠিক আছে রাজি, যা। শুধু তোর জন্য রাজি হলাম, কিন্তু পরে মিম যদি রাজি না হয়
তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। সেটা আমি দেখব। খুব বাঁচাইলি রে আমাকে। কথাটা বলে রাফিনকে আবার জড়িয়ে ধরলাম। হয়েছে, আর দরদ দেখাতে হবে না। মনে করিস না এমনি রাজি হয়েছি, এর পেছনে একটা কারণ আছে। কি কারণ? সেটা তোর বিয়ের দিনই বলবো, এখন ভেতরে চল। তারপর দুজন আবার ভিতরে গেলাম, দেখলাম মিম বসে আছে। কি হলো মিম, কিছু বলো। কি বলবো, আমার ভাগ্যটাই খারাপ। কয়েকদিন আগে আব্বুকে হারালাম, আর এখন তোমাকে। আমি তো হারিয়ে যাচ্ছি না, আমাদের বন্ধুত্বটা থাকবেই। দেখো সবাই তো সবকিছু পায় না, সব ইচ্ছা কখনো পূরণ হয় না। হয়তো তোমার ভাগ্যে আমি নাই, উপরওয়ালা আমাদের জুটি লিখে রাখে নাই। হয়তো, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন এটা বলেন না কেন? রাফিনকে উদ্দেশ্য করে বলল মিম। মিমের কথা শুনে দেখলাম রাফিন আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছে। তখন আমি মুচকি হাসি দিয়ে বললাম, কিরে বল, লজ্জা পাচ্ছিস কেন? অনেকদিন ধরেই তো ভালোবাসিস। বলতে ভয় পাচ্ছিল তোমাকে, তাই আজকে আমি বলে দিলাম। আমার কথা শুনে রাফিনের চেহারাটা দেখার মতো হয়েছে। না পারছে হাসতে, না পারছে ডাকতে। তাই নাকি ভাইয়া? ভালোবাসেন সেটা বলতেই পারতেন, ভালোই করেছিলেন। তখন বললে রাজি হতাম না, কিন্তু এখন রাজি হলাম। সারা জীবন ভালোবাসবেন তো? বাসবো অনেক। তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলছি। ঠিক আছে, আমি গেলাম শাশুড়ি আমার কাছে। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল মিম। দেখছিস রে মামা, এক মুহূর্তে তোর আম্মাকে শাশুড়ি বানিয়ে ফেলেছে। খুব ভাগ্যবান তুই, এমন বউ পাচ্ছিস। আমাকে কিন্তু ট্রিট দিবি। শালা তুই পিছন দিয়ে বাঁশ দিয়ে বলতেছি ট্রিট দিস? তোর মতো বন্ধু যেন শত্রুর না হয়। আরে রাগিস না, খুব বড় বিপদ থেকে উদ্ধার করলি, অনেক অনেক ধন্যবাদ তোকে। ঠিক আছে, আর ধন্যবাদ দিতে হবে না, বন্ধুই তো। আচ্ছা চল বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে চল, তবে আজকে সবকিছু আমি খাওয়াবো। তুই যখন বলতেছিস না করতে পারি, বল। চল দেখব আজ কত টাকা নিয়ে বের হয়েছিস। দুপুর পর্যন্ত রাফিনের সাথে আড্ডা দিলাম। আজ মনটা খুব ভালো। সত্যি রাফিনের মতো বন্ধু হয় না। কথায় আছে না, বন্ধু কখনো ভাইয়ের চেয়েও বেশি হয়। দুপুরের দিকে সোমাইয়াদের বাড়ির দিকে গেলাম, গিয়ে দেখলাম সবাই খেতে বসেছে। আমার দিকে দেখলাম আঙ্কেল রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। তোমার সমস্যা কি অব্রু? সারাদিন কোথায় থাকো? একটু সমস্যা আছে আঙ্কেল, তবে সমাধান হয়ে গেছে। কিছু কি হয়েছে নাকি আবার? সবসময় তো হচ্ছেই। আর 2 দিন পর বিয়ে, কাল থেকে লোক আসা শুরু করবে। কিন্তু এদিকে তো বিয়ের বয় ঠিক করতে পারলাম না। আঙ্কেলের কথা শুনে সুমাইয়া বলল, আব্বু আমি অব্রকেই বিয়ে করব, তোমরা বিয়ের আয়োজন করো। কথাটা বলে সুমাইয়া রুমে চলে গেল। আমি তো ওর কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছি। নিজের বিয়ের কথা এমনভাবে বলছে মনে হচ্ছে ঈদের মার্কেটের জন্য টাকা যাচ্ছে। অব্রু তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, আমাদের সাথে খাও। আমিও খাওয়া শুরু করলাম। অব্রু সুমাইয়া কি বলছে শুনেছে তো? তোমাকে আমরা আগে থেকে পছন্দ করেছিলাম। এখন প্লিজ অমত করো না। এ বিয়ে না হলে আমার মান সম্মান কিছুই থাকবে না। এত চিন্তা করতে হবে না আঙ্কেল, আমি বিয়ে করতে রাজি আছি। আপনি বিয়ের ব্যবস্থা করেন। আমার কথা শুনে আঙ্কেল আন্টি জুই সবার মুখে হাসি ফুটলো। জুই দেখলাম মুচকি মুচকি হাসতেছে। এসব দেখে লজ্জাই লাগছে, তাই আর বসে থাকলাম না, রুমে চলে গেলাম। রুমে শুয়ে আছি, একটু পর সুমাইয়া আসলো। সুমাইয়া আসায় শোয়া থেকে উঠে বসলাম। তুমি এই সময় এখানে কেন? ওমা কি বলো, 2 দিন পর তো এক ঘরেই থাকবো, এখন আসলে সমস্যা নাকি? সুমাইয়ার কথা শুনে বুঝলাম ও জেনে গেছে আমি বিয়েতে রাজি। 2 দিন পরেই থেকো, এখন যাও, আমি ঘুমাবো। 2 দিন পরে মানে? আমি কি তোমার কাছে ওইসব চাচ্ছি নাকি? এইসব কি? ওইসব কি তুমি বোঝো না নাকি কচি খোকা? কি আমি কচি খোকা? দেখাচ্ছি তোমাকে আমি কি। বলেই সুমাইয়ার গোলাপি ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নিলাম। প্রথমে সুমাইয়া ছাড়াতে জোর করলো, তবে পরে আর কিছু বললো না। কিছুক্ষণ পরে কারো গলার শব্দে দুজনকে ছেড়ে দিলাম। খেয়াল করে দেখলাম জুই এসেছে। কি হচ্ছে এসব ভাইয়া? বিয়েটা তো হতে দিন। জুইয়ের কথা শুনে লজ্জায় পেলাম, কিছু বললাম না। দেখলাম সোমাইয়াও লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। বুঝতে পারছি লজ্জা পেয়েছেন আপনি। দরজা খোলা রেখেই যেসব করতেছেন, আমি না দেখে যদি আব্বু আম্মু দেখতো তাহলে? তাহলে কি খুব বড় হয়ে গেছিস তাই না? তোকে রুমে আসতে কে বলেছে? আমি ইচ্ছে করে তোদের সিনেমা দেখতে আসিনি, আব্বু পাঠিয়েছে তাই আসছি। তোদেরকে এখন শপিং এ যেতে বললো বিয়ের কেনাকাটার জন্য। কি এই সময় শপিং? বিকাল তো হতে চললো, এখন গেলে কখন আসবো? সেটা আমি জানি না, আমাকে বলছে তাই আমি বলে দিলাম। এখন আমি চাই, ভর দুপুরে যেসব দেখলাম বাবা কি যে হয়। মুচকি হাসি দিয়ে কথাগুলো বলে চলে গেল জুই। তুমিও না যখন তখন যা ইচ্ছা তাই করো। জুই এখন কি ভাববে? কি ভাববে? ও কি ছোট আছে নাকি?
কালকের দিন পর তো বিয়ে হচ্ছে আমাদের। হয়েছে। এখন রেডি হয়ে নিচে এসো, শপিং এ যাবো। তুমিও রেডি হয়ে নাও। তারপরে রেডি হয়ে বাইরে গিয়ে গাড়িতে বসে রইলাম। একটু পর সুমাইয়াও আসলো। সুমাইয়াকে দেখতে খুব সুন্দর লাগছে, নীল শাড়ি পরেছে, এক কথায় নীল পরি। আজকেও গাড়িতে ড্রাইভার নিলাম না, আমি গাড়ি চালাচ্ছিলাম আর সুমাইয়া পাশে বসেছিল। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে। তাই নাকি? এখন কি সুন্দর লাগে না নাকি আমাকে, নাকি এইভাবে দেখোই না? দেখার আর কই সুযোগ দিলে? যেদিন থেকে তোমার সাথে দেখা হয়েছে সব সময় তো শুধু অপমান করছো, ভালোভাবে কথাই বলনি আমার সাথে। ভুলে যাও এসব, আমি এগুলো ইচ্ছে করে করেছিলাম। তোমাকে যখনই এয়ারপোর্টে দেখেছিলাম আমার তো বিশ্বাসই হচ্ছিল না, আমি তো স্বপ্ন মনে করেছিলাম। পরে জুয়ের কাছে তোমার বিষয়ে সবকিছু শুনলাম। কি কি শুনেছিলে? শুনেছিলাম তুমি বিবাহিত কিনা, কারোর সাথে প্রেম করো কিনা, আমাদের বাড়িতে কিভাবে এসেছো, এইসবই। এসব শুনেছিলে কেন? আমি যদি বিবাহিত হতাম কি করতে তাহলে? মেরে ফেলতাম তোমাকে। এত ভালোবেসেছিলাম আর চলে গেলে এইভাবে ছেড়ে যেতে দিতাম নাকি? সেটা তো দেখতেই পেলাম, তবে আমি ইচ্ছা করে সেদিন গিয়েছিলাম না। আমি তোমার কাছে আসতেছিলাম সেই দিন, কিন্তু হঠাৎ বাবার মৃত্যুর খবরটা মেনে নিতে পারছিলাম না। তাড়াহুড়ো করে ফোনটা রেখে গেছিলাম এখানে, তাই আর যোগাযোগ করতে পারিনি তোমার সাথে। সেটা আমি শুনেছি, তবে দোষ তোমার ছিল। আমাকে তো একবার বলতে পারতে, আমি তোমাকে ছেড়ে যেতাম নাকি? ভালোই যখন বাসবো ছেড়ে যাব কেন? তোমার ইচ্ছে করলে আমার সাথে যোগাযোগ করতে পারতে, কিন্তু করোনি। পারতাম, কিন্তু ইচ্ছা করে করিনি। তখন আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাইছিলাম না। আমার জন্য কেন কষ্ট পাবে তুমি? তুমি আমাকে ভালোই বাসো না, ভালোবাসলে অবশ্যই বলতে। একবার তো বলেই দেখতে আমি কি করি। আচ্ছা বাদ দাও, অতীত ভেবে আর কি লাভ, যা হয়ে গেছে তা গেছেই। এখন বলো তোমার পিটারের কি খবর? আরে ও আমার না, এমনি কয়েকদিন ব্যবহার করছিলাম ওরে, পাগল একটা। ওকে বিয়ে করা বাদ দিয়ে সারা জীবন কুমারী থাকবো, তোমাকে একটু মজা দেখানোর জন্য এরকম করেছি। এটা কেমন মজা? আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তখন কি করতে? আমি জানি তুমি করবে না, কারণ তুমি এখনো আমাকে ভালোবাসো। তুমি আসলে বোকা, তোমাকে কতবার বোঝাতে চাইছি আমি তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু সেটা তুমি বুঝতেই চেষ্টা করনি। আমার এত চালাক হওয়া লাগবে না, তুমি চালাক হলেই হবে। আমি তো চালাকি। আচ্ছা, আমাদের বিয়েতে মিমকে দাওয়াত দিবে না? সুমাইয়ার কথা শুনে চমকে উঠলাম। আরে চমকানোর কিছু নেই, আমি সবই জানি, তোমার কোনো দোষ নেই। সেদিন রাতে চড় মারার জন্য খুব দুঃখিত। তুমি সব জানো মানে? তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছিলে নাকি? তোমাদের দিয়ে বিশ্বাস নেই। আমাদের দিয়ে বিশ্বাস নেই মানে? ভালো তোমাকে বেসেছি আর তোমাকে বিয়ে করছি, এখানে অবিশ্বাসের কি করলাম? করনি, তবে আরেকটু হলে করতেই। আচ্ছা বাদ দাও, শপিং মলের কাছে চলে এসেছি। তারপর দুজন গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে গেলাম। ভেতরে গিয়ে সুমাইয়া কাকে যেন খুঁজতে লাগলো। কি খুঁজতেছে এভাবে? কাউকে আসতে বলেছো নাকি? কিন্তু এখনো যে কেন এলো না বললো তো 5 মিনিট লাগবে। কে? কাকে খুঁজছো? কই আমাকে তো বললে না। সব কথাই তোমাকে বলতে হবে? আসলেই দেখতে পাবে। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কোনো এমন ব্যক্তি যার কথা আমাকে বলা যাবে না। একটু পর রাফিন আর মিম আমাদের কাছে আসলো। আমি তো অবাক। কিরে তোরাও আসছিস নাকি দোস্ত? আসলাম। আসতে তো চাইলামই না, কিন্তু সুমাইয়া ম্যাডাম এত জোর করলো, শেষে আসতেই হলো। আরে থাম থাম, সুমাইয়া আসতে বলছে মানে? আমি আসতে বলছি ওদের। আমি সব রাফিনের কাছ থেকে শুনেছি। তুমি বলেছিলে না গোয়েন্দা লাগিয়েছে নাকি? ঠিকই বলছো, তোমার প্রিয় বন্ধু রাফিনই আমার গোয়েন্দা ছিল। কি বলো? শেষে কিনা আমার প্রিয় বন্ধুরই এই কাজ? বন্ধু কিছু মনে করিস না, আমরাই তো। মনে করার কি আছে? আর যাই বলিস তোদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে। তোরা বিয়ে করছিস কবে তাই বল। আমার কথা শুনে মিম লজ্জা পেয়েছে। আগে তোদেরটা শেষ হোক, তারপরে না হয় আমাদেরটা ভাববো। চলো তো সবাই, এসব কথা পরে বললেও চলবে। এখন শপিং করি, তাছাড়া রাত হয়ে যাবে। চলো। তারপর কেনাকাটা করতে শুরু করলাম। সুমাইয়াকে বিয়ের সবকিছু আমি পছন্দ করে দিলাম। এরকম ভাগ্যবান হয় খুব কম মানুষেরই হয়। এখন শুধু শাড়ি গহনা বিয়ের যাবতীয় জিনিস বাকি আছে, ওগুলো নাকি কালকে আঙ্কেল আন্টির সাথে এসে কিনবে। সুমাইয়া আমার জন্য একটা পাঞ্জাবি পছন্দ করেছে, বিয়েতে ওইটাই পরার কথা বলতেছে। সেম কালারের পাঞ্জাবি একটা রাফিনকে কিনে দিলাম, নিতে চাইলেও না, কিন্তু অনেক জোরাজোরিতেও নিল। ওকে এ পর্যন্ত তো কিছু কিনে নিতে পারিনি, কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে। সন্ধ্যার পরে কেনাকাটা করে বাড়িতে আসলাম। খুব টায়ার্ড লাগছিল, তাই এমনিতে বিছানায় শুয়ে পড়লাম রেস্ট নিতে।
কিছুক্ষণ পরে আম্মুকে ফোন দিলাম। হ্যালো, কেমন আছো আম্মু তোমরা? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কালকে তোমরা কখন আসবে? সকালের দিকে যাব। আর তোদের গাড়ি পাঠাতে হবে না, আমরা বাসে করে যাব, কেমন? আচ্ছা, আমি তাহলে টিকিটের ব্যবস্থা করছি। তোমার সকাল সকাল বেরিয়ে পড়ো, রাখি তাহলে। তারপর ফোনটা কেটে দিলাম। ছেলের বিয়ে আর আম্মুই জানে না, এখানে আসলে সব বুঝিয়ে বলবো। কিছুক্ষণ পর আন্টি খেতে ডাকলো, ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। দেখলাম সোমাইয়াও এসেছে, কিন্তু আঙ্কেল নাই, কি যেন জরুরি কাজে বাইরে গেছে। খাওয়া শুরু করার পর তা কি কি কিনলে তোমরা? বেশি কিছু না আন্টি, সোমাইয়া তো কিছু কিনলই না, কাল নাকি আপনাদের সাথে গিয়ে কিনবে। ও, কালকের দিন পরে তো গায়ে হলুদ, কালকে সবকিছু ম্যানেজ করতে হবে। তোমার আম্মু আর ভাই কবে আসবে? কালকে সকালে আসবে মনে হয়, ফোন দিয়েছিলাম। তাহলে তো খুব ভালো, ড্রাইভারকে সকালে গাড়ি নিয়ে যেতে বলো তাহলে। গাড়ি পাঠাতে হবে না, বাসে করে আসবে। আমি টিকিট কেটেছি। তা কেমন করে হয়? বাসে আসবে মানে? তোমার আঙ্কেল শুনলে তো রাগ করবে। আম্মু নিজেই বললো তারা নাকি বাসে আসবে, এত চিন্তা করবেন না, ভালো বাসেরই টিকিট কেটেছি। ঠিক আছে, ভালোভাবে আসতে বলো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। আম্মুকে আবার ফোন দিয়ে সবকিছু বললাম, তবু বাসে আসবে, এসব গাড়িতে উঠতে নাকি ভয় করে। কিছুক্ষণ পর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কিটাকে কি হয়ে গেল, আল্লাহ সবাইকে কখনো না কখনো সুখ দেয়। একটু পর সময় আসলো। কি ব্যাপার, এত আগেই শুয়ে পড়ছো যে? ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, সারাদিন অনেক ধকল গেল তো। কি বলো? আচ্ছা তুমি থাকো, আমি আসি। বলে চলে গেল সুমাইয়া। কিছুক্ষণ পর আবার আসলো, কিন্তু হাতে একটা বাটি দেখলাম। হঠাৎ কোথায় গিয়েছিলে? আর হাতে ওটা কি? এটা তেল, এটাই আনতে গেছিলাম। তুমি বললে না মাথা ব্যথা করছে, তেলটা মাথায় মালিশ করে দিই, দেখবে মাথা ব্যথা করবে না। আরে এসব করতে গেলে কেন, সামান্য মাথা ব্যথা ছিল, বেশি না তো। এইটুকুই হোক, হয়েছে তো। তুমি এখন শুয়ে পড়ো, আর কোনো কথা না। বাধ্য ছেলের মতো শুয়ে পড়লাম। সুমাইয়া মাথায় তেল মালিশ করে দিতে লাগলো। আচ্ছা সুমাইয়া, আমাদের যে আগে সম্পর্ক ছিল সেটা আঙ্কেল আন্টিকে জানানো উচিত না? কেন? আব্বু আম্মুকে বলে কি করবে? আব্বু আম্মু কিন্তু খুব রেগে আছে ওই ছেলের উপর। ওই ছেলেটা যে তুমি, আপু জানলে কি করবে আল্লাহই ভালো জানে। তাই নাকি? তাহলে আর বলবো না, কিছু কথা না হয় গোপনই থাক। আমারও তাই মনে হয়। আরে বলবো, একসময় বিয়েটা হয়ে যাক আগে, আর তোমাকে হারাতে চাই না। আমার মাথা ব্যথা কমে গেছে, এখন আর দিও না। এত তাড়াতাড়ি কমে গেল? আমার তো দিতে ভালোই লাগছিল। এরপর দিও, যত খুশি তত। তুমি এখন যাও, আমি ঘুমাবো। আমি কোথায় যাব? এখানেই থাকবো আজ তোমার সাথে। আবার পাগলামি করতেছো? কালকে দিনের পর থেকে তো একসাথে থাকবে, তখন আঙ্কেল আন্টি দেখলে কি ভাববে? যা ভাবে ভাবো, আমি থাকবো বলছি যখন থাকবোই। একটু বোঝার চেষ্টা করো, সবসময় এরকম পাগলামি ঠিক না কিন্তু। ঠিক আছে থাকো তুমি, গেলাম আমি, আর আসবোই না তোমার রুমে। কথাগুলো বলে সুমাইয়া রাগ দেখে চলে গেল। জানি রাগটা সকালে ভেঙে যাবে, তাই আর বাধা দিলাম না। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ছাদে গেলাম। গিয়ে দেখলাম সুমাইয়া ছাদে দাঁড়িয়ে আছে। আমার তো দেখে বিশ্বাসই হচ্ছে না, এর আগে কোনোদিন সুমাইয়াকে এত সকালে দেখি নাই ছাদে। এত সকালে তুমি এখানে? স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন কেন দেখবে, সত্যি আমি আসছি। আজকে হঠাৎ কি মনে করে এখানে? এমনিতেই আসলাম, আজ আগেই ঘুম ভেঙে গেছে। ও, আমি তো মনে করেছিলাম আমার সাথে গল্প করবে, ওই জন্য এসেছো। তোমার সাথে গল্প করতে আসবো কেন? তুমি আমাকে সহ্যই করতে পারো না। সুমাইয়ার কথা শুনে পেছন থেকে জড়িয়ে ধরলাম সুমাইয়াকে। কে বলেছে তোমাদের সহ্য করতে পারি না? আমি তো সবসময় তোমাদের কাছে থাকতে চাই। মিথ্যা বলা লাগবে না, আমি জানি তুমি আমাকে কেমন ভালোবাসো। কেমন ভালোবাসি গো? চলো নিচে যাই, এখানে আর ভালো লাগছে না। চলো। তারপর সকালে ব্রেকফাস্ট করে আম্মু আর বাপ্পিকে আনতে গেলাম বাস স্ট্যান্ডে। 2 ঘন্টা বসে থাকার পর আম্মু আর বাপ্পির বাসটা আসলো। আম্মু আর বাপ্পিকে নামাতে গিয়ে সেই বাসের হেল্পারের সাথে দেখা হয়ে গেল। প্রথম দেখাতেই আমাকে চিনে ফেললো। আরে মামা, কেমন আছেন? আমাদের আর ভালো থাকা মামা, সারাদিন শুধু মানুষের কথা শুনতে হয়। তা আপনি কেমন আছেন? ভালো আছি মামা। যদি কিছু মনে না করেন, একটা কিছু দিতে চাই। কি দিবেন মামা? আমি বুঝছি, সেই টাকাটা দিবেন তাই তো? ওই টাকা আমাকে দিয়ে অপমান করবেন না। আরে অপমান করব কেন? ছোট ভাই হিসাবে মনে করেন উপহার দিচ্ছি। আমার কথা শুনে দেখলাম মামার চোখে জল চলে এসেছে। আরে মামা কাঁদছেন কেন? তোমার মতো আমার একটা ভাই আছে, সে এখন ডাক্তার। নিজে না খেয়ে পড়েছিলাম,
কিন্তু আজ 1 বছর হলো আমাদের সাথে কোনো যোগাযোগই করে না। ও সরি মামা, বুঝতে পারিনি। চিন্তা করবেন না, একদিন দেখবেন ঠিকই ফিরে আসবে। সেই আশাতেই তো বেঁচে আছি, ওর জন্য নিজে কোনো সন্তান নেইনি। মামা কাল আমার বিয়ে, যদি কিছু না মনে করেন তাহলে চলেন আমার সাথে। আরে না, আমার তো অনেক কাজ, একদিন কাজ না করলে আবার কাজ থেকে বাদ দিয়ে দিবে। তুমি বলছো এতেই আমি খুশি, ভালোভাবে বিয়েটা হোক এটাই দোয়া রাখি। মামা সত্যি আপনি অনেক ভালো। আপনাদের মতো কিছু মানুষ এখনো বেঁচে আছে বলে মানবতাটাও বেঁচে আছে। আচ্ছা আম্মা, ভালো থাকবেন, বাস ছেড়ে দিবে, আর উপরওয়ালা চাইলে আবার দেখা হবে ইনশাল্লাহ। মামা। চোখের সামনে দিয়ে মামা চলে গেল। মামার কথাগুলো শুনে সত্যি খারাপ লাগলো। এরকম কয়জন আছে নিজের ভাইয়ের জন্য সন্তান নেয় না? তারপর আম্মু আর বাপ্পিকে নিয়ে সুমাইয়াদের বাড়িতে গেলাম। দেখলাম সবাই মার্কেটে গেছে। আমাকে সুমাইয়া অনেকবার ফোন করেছে যাওয়ার জন্য। এত বিশাল বাড়ি রে অভ্র, এত বড় বাড়িতে থাকতি তুই? বিশাল বাড়ি। এই বাড়ির মালিকরাও না খুব ভালো। কই কাউকেই তো দেখছি না, সবাই কোথায় গেছে? সবাই সুমাইয়ার বিয়ের কেনাকাটা করতে গেছে। আমাকে বলেছিল যেতে, কিন্তু তোমরা আসবে বলে যাইনি। আম্মু আর বাপ্পিকে আমার রুমে নিয়ে গেলাম। বাপ্পি কোনো কথা বলছে না দেখলাম। কিরে চুপ করে আছিস কেন? এমনিতেই দেখতেছি কি বিশাল বাড়ি। বড় হলে আমি এরকম একটা বাড়ি করব। তাই নাকি? আচ্ছা করিস। এখন বিশ্রাম নাও, তোমরা অনেক দূর থেকে এসেছো। আমি একটু বাহির থেকে আসি। তারপরে সুমাইয়ার কাছে গেলাম। দেখলাম কেনাকাটা প্রায় শেষের দিকে, আর 2-1টা জিনিস কিনলেই হবে। এত সময় লাগে আসতে? কতবার ফোন দিলাম তোমাকে। সরি, আম্মু আর বাপ্পিকে আনতে দেরি হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? এই তো তোমার জিনিসগুলো কিনলেই হয়ে যাবে। চলো, ওইদিকে সবাই বসে আছে তোমার জন্য। চলো। তারপর আঙ্কেল আন্টিদের কাছে গেলাম। সবাই মিলে আমার বিয়ের সব কিছু কিনলাম। পছন্দ সব কিছু সুমাইয়ারাই করলো। আসার সময় আমিও আম্মু আর বাপ্পির জন্য জামা কাপড় কিনলাম। সেটা আমি পছন্দ করেছি, সুমাইয়াদের জানাইনি। দুপুরের দিকে সবাই মিলে বাড়িতে আসলাম। তারপর রুমে গেলাম আম্মু আর বাপ্পির কাছে। কেনাকাটা হয়ে গেছে সব? এই নাও, তোমার জন্য একটা শাড়ি আনছি, আর বাপ্পি তোর জন্য জামা প্যান্ট আনছি। বাপ্পি তো দেখে খুব খুশি। এসবের কি দরকার ছিল? আমার তো এমনিতে অনেক শাড়ি আছে। তাতে কি, ছেলে মায়ের জন্য আনছে, এটা তোমার কাছে বেশি হয়ে যাচ্ছে না? কই বেশি হচ্ছে, এমনি বললাম। কিছুক্ষণ পর সুমাইয়া আসলো। এসেই আম্মুকে সালাম করলো। শাশুড়ি বলে কথা। আম্মু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি। কেমন আছো বাপ্পি? আমিও ভালো আছি। খুব সুন্দর লাগছে আপু আপনাকে। তাই নাকি? দেখো তোমার জন্য কি আনছি। কি আনছেন দেখি? দেখলাম সুমাইয়াও আম্মু আর বাপ্পির জন্য জামা কাপড় কিনছে। এই যে আম্মু, আপনার জন্য একটা শাড়ি। পছন্দ না হলে কিছু মনে করবেন না, আমার পছন্দ ভালো না কিন্তু। খুব সুন্দর হয়েছে। এসব কিনতে গেলে কেন? অভ্র তো কিনে আনছে একটা। তাই নাকি? আপনার ছেলে দিতে পারলে কি বৌমা দিতে পারবে না? বৌমা মানে? তোমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছে, আমার ছেলের সাথে বিয়ে হলে তো বৌমা হতে। আপনি জানেন না আম্মু, আপনার ছেলের সাথেই আমার বিয়ে। অভ্র আপনাকে কিছু বলে নাই? কই, অভ্র তো বলেনি। কি বলছো তুমি? কিছুই তো বুঝতেছি না। কি রে অভ্র, কি বলছিস সব? সুমাইয়া, তোমাকে আমি সবকিছু খুলে বলছি। সুমাইয়া তুমি যাও তো এখন। কেন? আমি থাকলে কি সমস্যা? আমার সামনেই বলো। কাল দিন পর থেকে তো তোমাদের বাড়ির সদস্যই আমি। বললাম তো যাও, আমি একটু পরে আসতেছি। ওকে থাকো, আমি গেলাম। তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো, আমি বলতেছি। সত্যি? তাহলে আর গেলাম না কিন্তু। আমি আর কিছু বললাম না আম্মুকে। তারপর সবকিছু বুঝিয়ে বললাম। এত কিছু হয়ে গেছে আর আমাকে একবারও বলিসনি? তোমাদের আমি টেনশন দিতে চাইনি, তাই বলিনি, কিছু মনে করো না। মনে করে কি আছে, তবে যা হয়েছে ভালোই হয়েছে। আমারও সুমাইয়া আমাকে খুব পছন্দ। একটু পরে আঙ্কেল আন্টিও আসলো। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলল। আমরা ছাদে গেলাম, বাপ্পিকেও নিয়ে গেলাম। কিছুক্ষণ পর
জুইও আসলো। 4 জন মিলে ছাদে গল্প করতে লাগলাম। একটু পর আন্টি খেতে ডাকলো নিচে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খুব ভালো লাগছে। আম্মু অনেক খুশি হয়েছে। প্রত্যেক মাই সন্তানের খুশি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। বিকেলের দিকে অতিথিরা আসা শুরু করলো। বেশি লোক ইনভাইট করেনি আঙ্কেল। আসলে আঙ্কেলের আপন বলতে তেমন কেউ নেই, সবাই বিজনেস রিলেটেড। বিকেলবেলা সুমাইয়াকে নিয়ে সেই লেকের পাড়ে গেলাম, যেখানে আমাদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। আসলে আজকে সেই ফুচকাওয়ালা মামার সাথে দেখা করতে যাচ্ছি। এত বড় সুখের সংবাদ তাকে না জানালে আমাদের প্রেমটা পূর্ণ হবে না। অনেক স্মৃতি জড়িয়ে আছে মামার সাথে। কোথায় যাচ্ছ অব্র এই বিকালবেলা? আরে চলো আগে, কোথায় যাচ্ছি তুমি জানো না? আমি কিভাবে জানবো? হঠাৎ করে ডেকে নিয়ে আসলে। আজকে আমাদের প্রেমের শুরুটা যেখানে হয়েছিল সেখানে যাচ্ছি। ও, তার মানে লেকের পাড়ে? আমিও যেতে চাচ্ছিলাম কিন্তু তোমাকে বলতে পারিনি। কিছুক্ষণ পর লেকের পাড়ে পৌঁছে গেলাম। সারা বেলা অনেক ঘুরলাম। আজ মনে হচ্ছে কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই, যত ইচ্ছে ঘুরি। সন্ধ্যার দিকে সেই ফুচকাওয়ালা মামার কাছে গেলাম। মামার জীবনটা অদ্ভুত। প্রতিদিন এখানে ফুচকা বিক্রি করে। মামা কেমন আছেন? ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা আপনার ব্যবসা কেমন হচ্ছে? সেই আগের মতোই মামা, প্রতিদিন যা বেশি ওই দিয়ে সংসার চলে যায়। মামা, কালকের দিন আমার আর সুমাইয়ার বিয়ে, সেই জন্য আপনার কাছে আসলাম। তাই নাকি মামা? খুব ভালো কাজ করেছো। বেশিরভাগ ভালোবাসাই ভেঙে যায়। প্রতিদিন অনেক দেখিয়ে রাখো, তোমরা সুখী হও। মামা, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। কি যে কও না, আমরা হলাম ব্যস্ত মানুষ। একদিন কাজ না করলে সংসার কেমন চলবে? সেটা শুনতে চাই না, আপনাকে কিন্তু যেতেই হবে। কি যে বলো না, আমরা হলাম ব্যস্ত মানুষ। একদিন কাজ না করলে সংসার কেমনে চলবে? তোমরা বলেছো, এতেই অনেক খুশি হয়েছি। তোমাদের ওখানে সব ধনী ধনী মানুষ যাবে, আমি গেলে ভালো দেখাবে না। তার চেয়ে ভালো এখান থেকে আশীর্বাদ খুলি। সুখে থেকো তোমরা। ওকে মামা, আপনার ইচ্ছা, তবে গেলে আমরা খুশি হতাম। আচ্ছা মা, ফুচকা দেন তো আগে। দাঁড়াও, একটু দিতেছি। মামা হাতের স্পেশাল ফুচকা খেলাম আমরা, খুব ভালোই লাগে। তারপর মামাকে বিদায় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি সবাই গল্প করতেছে। 2-1 জন মেহমানও আছে। আঙ্কেল পরিচয় করে দিল ওদের সাথে। বাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে, সবার মুখে আনন্দ। সকালবেলা আরও অতিথি আসতে লাগলো। দেখতে দেখতে গায়ে হলুদ পর্বটা হয়ে গেল। আজ সন্ধ্যায় বিয়ে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। রাফিন, মিম ও কালকে এসেছে। রাফিনকে সবসময় কাছেই রেখেছি। সন্ধ্যার নামাজের পরে কাজী আসলো, বিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর আমি আর সুমাইয়া এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। এখন অপেক্ষা করছি সেই শুভ মুহূর্তের জন্যে, যেটার অপেক্ষায় হাজারো ব্যাচেলার ছেলে মেয়ে বেঁচে আছে। কিছুক্ষণ পর আমি আর রাফিন ছাদে গেলাম। বিয়েটা শেষ পর্যন্ত হয়ে গেল তাহলে? রে, আজ আশাটা পূরণ হলো। তবে কখনো ভাবিনি আমি সুমাইয়াকে এভাবে আপন করে পাবো। এইসব কেউ ভাবতে পারে না, সব আল্লাহর ইচ্ছা। আমি কি কখনো ভেবেছিলাম নাকি মিমের সাথে আমার সম্পর্ক হবে? ঠিক। আজকে আব্বুর কথা খুব মনে পড়ছে রে। আব্বু থাকলেও খুব খুশি হতো। প্রায় সময় বলতো আমার বিয়ে নাকি অনেক ধুমধাম করে দিবে, কিন্তু সেই ভাগ্যটা মনে হয় আব্বুর কপালে লেখা ছিল না। আরে মন খারাপ করিস না, সবাইকে চিরদিন বেঁচে থাকে নাকি? আমারও তো আব্বুও বেঁচে নেই। তুই তো তোর আব্বুকে দেখেছিস, আর আমি তো দেখতেও পারিনি। বাস্তবতা খুব কঠিন রে। কল্পনায় অনেক কিছু করা যায়। ইচ্ছে ছিল কি হব আর কি হয়ে গেলাম। আর এসব কথা বাদ দে তো, আজকে কেন এসব বলছিস? আজকে তোর ফুলসজ্জা, সেটা নিয়ে কিছু বল। বিড়ালটা কিভাবে মারবি? তুই আর ভালো হলি না, সব সময় শুধু ফাইজলামো। আরে ফাইজলামি না, সত্যি বলছি। তবে মনে হয় বিড়াল মারবি না। সেটা কি বলছি? তবে বিড়াল মারবো কেন? এসব কথা কে বানাইছে রে? বাসর রাতে কেউ বিড়াল মারে নাকি? সেটা আমি জানি না, তবে সবাই বলে তাই বলছি। তুই এখন যা, সুমাইয়া মনে হয় অপেক্ষা করছে তোর জন্য। করুক, কেবল তো 9টা বাজে। এত আগে গিয়ে কি করব? কি করবি মানে? অনেক কিছুই তো করার আছে। তুই খুব বোকা রে। বাদ দে, 10টার দিকে যাব। ওকে থাক, তবে আমার মনে হয় তোর এখন যাওয়াটাই বেটার। এসব কথা বলছিস কেন? আমাকে কি ভালো লাগছে না নাকি? নাকি মিমের কাছে যেতে মন চাচ্ছে? আমাকে প্রশ্ন না করে পেছনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। রাফিনের কথা শুনে
পেছনে তাকালাম। তাকিয়ে দেখি সুমাইয়া বিয়ের সাজে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তুমি এখানে? তোমার তো বাসর ঘরে থাকার কথা। বাসর ঘরে গিয়ে কি করব? আমার তো এখানেই ভালো লাগছে, তাই না? ওইটাও শুনছো? এখনই যেতাম। আর তুমি এখানে আসলে কিভাবে? কেউ দেখেনি তো? সবাই দেখছে, দেখলেই কি? আমি কখন থেকে একা একা বসে আছি আর তুমি এখানে? রুমে আসো আগে, তারপর দেখাচ্ছি। কথাটা বলে রেগে চলে গেল সুমাইয়া। ভাই তোর আজ খবর আছে। কি যে হবে, কাল সকালে যেন শুনতে না হয় বউয়ের হাতে স্বামী খুন। শালা তুই থাক, আমি গেলাম। আর কালকে সকালে খবরের কাগজে দেখবি বিয়ের প্রথম রাতেই বউ 2 সন্তানের মা। ও ভাই, কেউ আমারে মারো। আচ্ছা যা, দেখা যাবে। তারপর রুমের কাছে আসলাম। এসে দেখি জুই আবার দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেতেই দিবে না। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? 5,000 টাকা দেন। কেন? 5,000 টাকা তোমাকে দিব কেন? ও মা, এত ভালো করে বাসর সাজালাম আপনাদের জন্য, আর আমাকে কিছু দেবেন না তার বিনিময়ে? ও এই ব্যাপার। আচ্ছা নাও, 2,000 টাকাই আছে আমার কাছে, আর নাই কিন্তু। সত্যি নাই নাকি মিথ্যা বলতেছেন? পকেট চেক করো তাহলে। আচ্ছা, বিশ্বাস করলাম, খুব তাড়াতাড়ি করছেন। দেখতেছি সহ্য হচ্ছে না নাকি? যাই হোক, সুস্থ থাকলে দেখা হবে। তারপর রুমে ঢুকলাম। দেখলাম জুই সত্যি ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সারা ঘর ফুল দিয়ে সাজানো। সুমাইয়া দেখলাম শুয়ে পড়েছে। কেমন লাগে তাহলে? বাসর রাতে ঢুকে যদি দেখি বউ শুয়ে আছে, এর চেয়ে কষ্টের আর কি আছে? সুমাইয়া সরি। কিছু বললো না, আবার বললাম সত্যি ভুল হয়ে গেছে, বেশি রাত তো হয়নি। কিসের সরি? কোনো সরি টরি হবে না, কান ধরে উদ্বোস করো। কি? এটা করতে পারবো না। ওকে থাকো তাহলে, আমি ঘুমালাম, বাই। ওকে ঘুমাও, আমিও ঘুমালাম বলে ওর পাশে গিয়ে অন্যদিকে হয়ে শুয়ে পড়লাম। এটা কি হলো? রাগ তো আমার দেখানোর কথা, কিন্তু তুমি দেখাচ্ছ কেন? কোনো কথা বললাম না, শুয়ে থাকলাম। কি হলো? সত্যি রাগ করছো নাকি? পেছন থেকে জড়িয়ে ধরে বলল সুমাইয়া। না, রাগ করবো কেন? আজকের দিনে ঝগড়া করতেছো? সরি, ঝগড়া করে করলাম, এগুলো তো ভালোবাসা। তাই নাকি? তোমার ভালোবাসাটা ভিন্ন দেখতেছি। কি ভিন্ন? সবাই ভালোবাসা আদর করে, আর তুমি ভালোবাসো রাগ দেখিয়ে। আমিও আদর করতে পারি, কিন্তু তুমি তো আদর করতেই দাও না। কে বলছে? তখন তো বিয়ে করিনি তোমায়, তাই মানা করেছিলাম। আজ আর মানা করব না। তাই নাকি? সারা জীবন আদর করার সুযোগটা দিবে তো? সারা জীবনই তোমাকে ভালোবাসবো, যতই বাধা আসুক না কেন, ছেড়ে যাব না। সুমাইয়া আমার কথা শুনে আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমায়। আচ্ছা সুমাইয়া, বাসরাতে বিড়াল মারা কাকে বলে? সবাই বলল। কেন, তুমি জানো না? না, আমি কিভাবে জানবো? এর আগে কি আমি বিয়ে করেছি নাকি? আচ্ছা আসো, তোমাকে আজ শিখিয়ে দেই বাসরাতে বিড়াল মারা কাকে বলে। কথাটা বলার সাথে সাথে হারিয়ে গেলাম এক নতুন অনুভূতিতে। অনেক দেখছেন ভাই, এবার বাড়ি যান, আমাদের কিছু করতে দিন। হ্যালো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার ভয়েসের গল্প পেতে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।